প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাই জয়কল একাডেমির আজকের লাইভ ক্লাসে। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ, আজকে যেমন জাহাঙ্গীরনগরের সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল, এরকমভাবে প্রতিদিন কোনো না কোনো ইউনিটের পরীক্ষা চলছে এবং তোমাদের প্রস্তুতির সময় ধীরে ধীরে কমে আসছে। তো সেই দিকে লক্ষ্য রেখে জয়কলি একাডেমি প্রতিনিয়ত তোমাদের প্রস্তুতির সাহায্যে কাজ করে যাচ্ছে। প্রচুর ফ্রি ক্লাস নিয়ে আসছি আমরা। তারই ধারাবাহিকতায় আজকে বাংলা লেকচার থাকছে। বাংলা লেকচারে তোমাদের সাথে আছি আমি, তোমাদের বাংলা মেন্টর অর্ণব রায় পার্থ, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে যে কয়েকটি টপিক নিয়ে আমরা আলোচনা করব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক বলতে গেলে। আমরা পদ্য অংশ থেকে দুইটি পদ্য অর্থাৎ দুইটি কবিতা নিয়ে আলোচনা করব এবং গ্রামার পার্টে বা ব্যাকরণ পার্টে একটি গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকটির নাম হচ্ছে উপসর্গ। যদি তোমরা অনেকেই ভেবে থাকো যে এটা অনেক সহজ, কিন্তু দিন শেষে দেখা যায় যে উপসর্গ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা কিন্তু ভুল করে ফেলি। তো এই জন্য আমরা উপসর্গ থেকে যে বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে পড়ার কথা সেগুলো পড়ব এবং তার সাথে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। প্রত্যেকটি টপিক থিওরিটিক্যালি শেষ করার পরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো, তোমাদের কাছে একটা বিষয় প্রতিদিন বলি যে লাইভটা একটু শেয়ার করে দাও তোমরা, যাতে তোমাদের ফ্রেন্ডরা আমাদের সাথে যুক্ত হতে পারে এবং আমরা একসাথে ক্লাসটি করতে পারি। এবং তোমরা কে কে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারো, যাতে করে আমরা তোমাদের পরীক্ষার যে প্রস্তুতি কেমন ছিল এবং পরীক্ষাটি কেমন হয়েছে সেটি সম্পর্কে জানতে পারি। আমি লাইভে ইতিমধ্যে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। জুলকার নাইন আমাদের সাথে যুক্ত হয়েছে, সুমাইয়া জাহান আমাদের সাথে যুক্ত হয়েছে। সুমাইয়া জাহান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই, তোমরা যুক্ত হতে থাকো এবং বন্ধুদেরকে যুক্ত করতে থাকো। তো আজকে যে প্রথম যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটি হচ্ছে আমার পথ। যে প্রবন্ধটি তোমরা পড়েছো, কাজী নজরুল ইসলাম রচিত আমার পথ যে প্রবন্ধটি পড়েছো সেটি সম্পর্কে তাত্ত্বিক আলোচনা করব শুরুতে এবং পরবর্তীতে আমরা এমসিকিউ অংশ নিয়ে আলোচনা করব। তো তোমাদের যাদের কাছে আমাদের যে জয়কলি বাংলা বিচিত্রা বইটি সেটি রয়েছে অথবা জয়কলির যে কোনো ভর্তি সহায়িকা বই তোমাদের কাছে রয়েছে, সেখানে দেখবে যে বাংলা অংশটিতে খুব সুন্দরভাবে আমার পথ যে প্রবন্ধটি রয়েছে সেটির ব্যাখ্যা দেওয়া আছে। তো আমরা শুরুতে একটু ব্যাখ্যাগুলো দেখব। জুলকার নাইন বলেছে, কেমন আছেন স্যার? আমি ভালো আছি জুলকার নাইন, তুমিও আশা করি ভালো আছো। তো আমরা ক্লাসটাতে চলে যাই। আমরা শুরুতে একটু আমার পথ যে প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধটি সম্পর্কে একটু আলোচনা করব। এই প্রবন্ধে যদি আমরা আলোচক বিষয়গুলো দেখি, যে যেভাবে আমাদের জয়কলি বাংলা বিচিত্রায় সাজিয়ে দেয়া থাকে, আমরা স্টেপ 1-এ লেখক পরিচিতি অন্যান্য তথ্য সম্পর্কে জানি, লেখকের যে অন্যান্য তথ্যগুলো রয়েছে। দ্বিতীয় পার্টে আমরা মূল পাঠ ও অন্যান্য বিষয়াদি সম্পর্কে জানি। পার্ট 3-তে আমরা এমসিকিউ প্রশ্নোত্তর করি। পার্ট 4-এ লিখিত অংশ দেখি। লিখিত অংশ আমাদের এখন আর প্রয়োজন নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের লিখিতর যে প্রয়োজনীয়তা সেটি মোটামুটি শেষ হয়ে গেছে। তো তোমরা যারা বাংলা বিষয়ে পড়াশোনা করবে না আর উচ্চ শিক্ষা স্তরে যারা বাংলা নিবে না আর, তাদের মোটামুটি বাংলা লেখার যে একটা কাজ সেটা কিন্তু মোটামুটি শেষ। তো আমরা যদি আমার পথ যে প্রবন্ধটি রয়েছে সেটির গভীরে প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটি মূলত আসলে কি বার্তা দেয়, আমার পথ বলতে আসলে কি বোঝায়। অর্থাৎ একজন মানুষের, একজন মানে আত্মসচেতন মানুষের যে ধরনের হওয়া উচিত সে সম্পর্কে একটা রূপরেখা কিন্তু আমার পথ প্রবন্ধটিতে দেওয়া হয়েছে। এবং এখানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু অসাধারণ প্রবন্ধ রচনা করতেন। তার একটা প্রবন্ধ গ্রন্থ রাজবন্দীদের জবানবন্দি, সেই রাজবন্দীদের জবানবন্দির থেকে কিন্তু এই যে আমার পথ যে প্রবন্ধটি সেটি কিন্তু গৃহীত হয়েছে তোমাদের বইয়ে। এবং সেখানে আমরা অসংখ্য বার্তা পেয়েছি কাজী নজরুল ইসলামের কাছ থেকে, যে আমাদের জীবনের মূল লক্ষ্য আসলে কি হওয়া উচিত, আমাদের জীবনটা কিভাবে ধারণ করা উচিত। এবং ব্যক্তিগত জীবন থেকে তিনি জাতীয় জীবনের দিকে গিয়েছেন, অর্থাৎ জাতীয় জীবনে আমরা একটা দেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্যগুলো কেমন হওয়া উচিত সেই সম্পর্কেও কিন্তু একটা ধারণা দিয়েছেন। তো আমার পথে যে বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করি, যেমন প্রথম লাইনটি আমাদের যে দেয়া রয়েছে যে প্রাবন্ধিকের আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। এটা একটা সাহিত্যিক প্রয়োগ ভাষার। বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায় জিনিসটা আসলে কি, মানে একটা অল্প জায়গার মধ্যে, একটা অল্প ব্যাখ্যার মধ্যে একটা বিশাল মেসেজ দেওয়ার উনি চেষ্টা করেছেন।
এই বিষয়টিকেই বলা হয়েছে বিন্দুতে সিন্ধুর উৎসার জায়গায়। প্রতিটি মানুষকে পূর্ণ এক আমের সীমায় ব্যক্ত করতে চেয়েছেন, অর্থাৎ একটা মানুষকে পূর্ণাঙ্গ হয়ে উঠতে যে সকল বৈশিষ্ট্য থাকা উচিত একটা মানুষের মধ্যে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু মানুষের মধ্যে তিনি এই গল্পের মাধ্যমে বা এই প্রবন্ধের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছেন। তার মতে আমার কর্ণধার আমি, অর্থাৎ আমি নিজের মালিক নিজেই, আমি কোনো গোলামি করব না, কারো কথা শুনবো না, আমার সিদ্ধান্তগুলো আমি নিজের মতো করে নিব এবং সেটা ভালো হবে এমনভাবে নিব, এটা বোঝানো হয়েছে। তিনি এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। তিনি আমরা সংজ্ঞাটা কিভাবে দিয়েছেন? আমরা সংজ্ঞা দিয়েছেন একক আমি মানুষ থেকে অন্যান্যদের সাথে আমার যে সম্পর্ক হবে সেই মিলিত রূপটা হচ্ছে আমরা রূপ, যেখানে আমাদের মন মানসিকতা ভিন্ন ভিন্ন হলেও আমরা যে নীতিগত জায়গা থেকে সবাই এক থাকব। তারপরে দেখো এই গল্পে এই প্রবন্ধটার যে মূল বিষয়বস্তু ছিল, বিষয়বস্তু সম্পর্কে ধারণা থাকাটা প্রত্যেকটা প্রবন্ধ হোক, সেটা ছোট গল্প হোক বা কবিতা হোক, বিষয়বস্তু সম্পর্কে ধারণা রাখাটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখো আমার পথ যে প্রবন্ধটি রয়েছে, এই প্রবন্ধটিতে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে মানব মুক্তির লক্ষ্যে আমিত্বের শক্তিকে জাগ্রত করা। মানব মুক্তির লক্ষ্যে আমিত্বের শক্তিকে জাগ্রত করা। মানব মুক্তির লক্ষ্যে আমিত্বের শক্তিকে জাগ্রত করার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আমাদের এই যে আমার পথ যে প্রবন্ধ সেটির মূল বিষয়বস্তু। এবং উপজীব্য বিষয় হচ্ছে সত্যকে ধারণ করা এবং ব্যক্তি সত্তার জাগরণ। সত্যকে ধারণ করে আমাদের জীবনের মূল লক্ষ্য হবে সত্যকে তুলে ধরা, সত্যকে রক্ষা করা। সত্য বলতে যে পথ সঠিক সেটিই সত্য, যে পথ ন্যায়ের সেটি সত্য। সত্যের সংজ্ঞা এইভাবে দেওয়া হয়েছে আমার পথ যে রচনাটি রয়েছে সেখানে। আমাদের সাথে আরো বেশ কয়েকজন যুক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আমরা দেখতে পাচ্ছি যে তোমরা যতজন যুক্ত হয়েছো তত পরিমাণ শেয়ার কিন্তু আমাদের হয়নি আসলে। তো শেয়ার করে দিলে আমরা একটু উৎসাহ পাই এবং তোমাদের বাকি যারা বন্ধুরা আছে তারা সবাই ক্লাস করতে পারে। তোমরা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা একটু কমেন্ট করে বলো যে তোমরা আসলে ক্লিয়ারলি স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, নাহলে আমি আরেকটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। আমার মনে হয় আরেকটু জুম করে দেখানো উচিত। আরেকটু জুম করে দেখাই। আচ্ছা, তো দেখো এখানে একটা সিগনিফিকেন্ট বিষয় ছিল বা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটি হচ্ছে সত্যের দম্ভ। সত্যের দম্ভটা কখন আসে? যখন নিজেকে চেনা যায়, তুমি জানো যে তুমি আসলে কে, তোমার মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই, তখন একটা কনফিডেন্স আছে। এই যে কনফিডেন্স, সেটাই হচ্ছে সত্যের দম্ভ। তো এই সত্যের দম্ভটা অনেকে মনে করতে পারে যে এই কনফিডেন্স খুব খারাপ জিনিস, কিন্তু আসলে একটা মানুষের মধ্যে যখন নৈতিকতা থাকে, একটা মানুষের যখন আত্মবিশ্বাস থাকে যে আমি কোনো খারাপ কাজ করছি না, তখন তার মধ্যে যে দম্ভ আসে সেটা আসলে ইতিবাচক দম্ভ। তো সেই দম্ভকে খারাপভাবে দেখার কোনো সুযোগ নেই। তো আমরা যদি কয়েকটা উল্লেখিত বিষয়ের ব্যাখ্যায় আসি, যেমন এখানে গান্ধীজি বলতে একজন ব্যক্তির নাম উল্লেখ করা আছে। যে এই গান্ধীজি আসলে কে? এই গান্ধীজি হচ্ছে ভারতবর্ষ যখন ব্রিটিশদের উপনিবেশ থেকে স্বাধীন হয় এবং ভারত এবং পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র সৃষ্টি হয়, সেই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন সেটার একজন মূল নেতা ছিলেন, তার নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। তো তাকে ভারতের লোকজন বা পৃথিবীর অন্যান্য ভূখণ্ডের লোকজন তাকে সম্মান করে গান্ধীজি বলে ডাকে আর কি। তো তিনি যখন আন্দোলন করেছেন তখন তিনি একটা উক্তি করেছিলেন যে আমরা আছি তো। তো আমরা আছি তো বলতে মানুষ ধরে নিয়েছিল গান্ধীজি আছে, অর্থাৎ আন্দোলনটা সেই করবে, আমাদের কিছু করা লাগবে না। তো এরকম ধরনের একটা ভুল ধারণা মানুষের মধ্যে জন্মেছিল। তো এখনো যখন আমরা বলি আমরা আছি তো, তখন ধরে নেওয়া যাবে না যে আমরা যার উপর নির্ভর করছি বা আমাদের নেতা সে আছে, সেই সবকিছু করবে, আমাদের কিছু করতে হবে না, এরকম ধারণা পোষণ করা যাবে না। আমরাও সেই সিস্টেমের পার্ট, আমাদেরও সেটাতে অংশগ্রহণ করতে হবে। তো এই মেসেজটা এখান থেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং গান্ধীজি মানুষকে কি শিখিয়েছে? গান্ধীজি মানুষকে শিখিয়েছে স্বাবলম্বন, অটুট বিশ্বাস,
এবং ভারতীয়দের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে চেয়েছে মহাত্মা গান্ধী। গান্ধীজি আছেন বলতে বোঝানো হয়েছে পরাবলম্বন নিষ্ক্রিয়তা, তোমাদেরকে যেটা বললাম যে আমরা নির্ভরশীল হয়ে গেছিলাম। তো অভিশাপ রথের সারথি, তো এইটাকে নিজের যে একটা যাত্রা, অর্থাৎ আমি যখন একটা ভালো কাজ করতে যাই তখন সমাজে অনেক বাধা বিপত্তি আসে। তো এই যে যাত্রাটা, এই যাত্রাটাকে অভিশাপ রথের সারথি হিসেবে কল্পনা করা হয়েছে। তো এই জন্য দেখো এখানে একটা রথের ছবি দেওয়া আছে। রথ বলতে একটা মানে 4 চাকার যান, যেটা ঘোড়া দিয়ে টানা হয়, এরকম একটা যান বোঝায়, যেটা ইংলিশ হচ্ছে ক্যারিয়ার। তো এটাকেই বোঝানো হয়েছে অভিশাপ রথের সারথি। অভিশাপ রথের সারথি বলতে কবি কাজী নজরুল ইসলাম নিজেকে বুঝিয়েছেন, সারথি বলতে যে রথ চালায়, তো সেই বিষয়টা। আগুনের সম্মার্জনা, সম্মার্জনা বলতে তোমরা অনেকেই হয়তো কামারের বাড়িতে গিয়েছো, বা যারা গ্রামের দিকে থাকো তাদের প্রত্যেকের এলাকায় একজন করে বা দুজন করে কামার থাকেন, যারা লোহার জিনিসপত্র তৈরি করেন। তারা দেখবা আগুনের মধ্যে লোহা দিয়ে পুরাতন একটা লোহাকে নতুন করে ফেলেন। তো এটাই হচ্ছে আগুনের সম্মার্জনা, মানে আগুনের মাধ্যমে ঝাড়া পোছা করা, এটাই হচ্ছে আগুনের সম্মার্জনা। অর্থাৎ একদম নতুন করে ফেলা, কোনো একটা জীর্ণ শীর্ণ বস্তুকে আগুন দিয়ে পুড়িয়ে সেটাকে আবার নতুন রূপ দেওয়া হচ্ছে আগুনের সম্মার্জনা। এটা মেয়েরা ভালো বলতে পারবে, তাদের যে গোল্ডের যে গয়নাগুলো বা স্বর্ণের যে গয়নাগুলো, এগুলোর মধ্যে যদি কালার চলে যায়, অনেক সময় দেখবে অনুজ্জ্বল হয়ে গেছে গয়নাগুলো, তো সেই গয়নাগুলো যখন আবার স্বর্ণকাররা ঠিক করেন তখন সেটিকে আবার আগুন দিয়ে পুড়িয়ে গলিয়ে আবার নতুন রূপ দেওয়া হয়। তো এইটাকেই বলা হয় আগুনের সম্মার্জনা। সম্মার্জনা শব্দের অর্থ হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা। তোমাদের অনেক ধরনের অনেকের আবার একটু কনফিউশন থাকতে পারে যে এই ঝাড়ু বা ঝাঁটা জিনিসটা আবার কি। ঝাড়ু বা ঝাঁটা ওই যে তোমরা ধুলাবালি ঝাড়তে যেটা ব্যবহার করো, সেটাকে সম্মার্জনা বলা হয়। সেটার সাথে আবার সম্মানের কোনো সম্পর্ক নেই। তো সবাই যারা যুক্ত হয়েছে, তোমরা আজকে যারা ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা আমরা একটু জানতে চাই। সবাই একটু কমেন্ট করে দাও, আমি একটু কমেন্টগুলো পড়তে চাই। তোমরা যারা যুক্ত আছো তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছো কিনা। তো আমার পথ নিয়ে যে আলোচনা সেটি মোটামুটি এই পর্যন্ত আমি করতে চাই। এরপরে আমরা একটু এমসিকিউতে চলে যাব। এমসিকিউ অংশে আমরা 10টি এমসিকিউ প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্নটি হচ্ছে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। যদিও এখানে একটু ভুল আছে, এটা হবে আত্মকে চিনলেই আত্মনির্ভরতা আসে। কথাটি কোন রচনার? তোমরা যেহেতু চালাক, তোমরা বুঝে ফেলেছো, যেহেতু আমরা আজকে আমার পথ পড়ছি, তাহলে এই যে লাইনটি আত্মকে চিনলেই আত্মনির্ভরতা আসে, এটা আমারের সাথে অনেক বেশি সম্পর্ক আছে, আমার পথের সাথে অনেক বেশি সম্পর্ক আছে। তাহলে এটার আনসার হবে হচ্ছে আমার পথ, অপশন খ। এটার আমি তোমাদের জন্য ছাড়লাম না, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কর্ণধার ঘোষণা করেছেন কাকে? তো সবাই এটা একটু ট্রাই করো, দেখো পারো কিনা তোমরা। এটা পারার কথা, এটা অনেক সহজ একটা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছে। যদিও এত সহজ প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় খুব কমই আসে, যদিও এসেছিল এই ইউনিটের পরীক্ষা 2023-24 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, অনেকে আনসার করছে, আমরা একটু আনসারগুলো দেখব। সুমাইয়া জাহান বলেছে 1-এর খ। সুধীর সরকার মাদারীপুর থেকে দেখছে। সুধীর সরকার, তোমাকে ধন্যবাদ, তুমি মাদারীপুর থেকে অনেক দূর থেকে আমাদের ক্লাস দেখছো। এরকম ভাবেই জয়গলি শিক্ষার্থীরা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। সুমাইয়া জাহান বলেছে 2-এর ক। অপসরা খান বলেছে 1-এর বি। আচ্ছা, 1-এর বি ছিল আনসার। এবং আমার পথে প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কর্ণধার ঘোষণা করেছেন নিজেকে, এটিও তোমরা সঠিক আনসার করেছো। অর্থাৎ 2-এর আনসার হচ্ছে এ বা ক। তো পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন? কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন? দেখো অপশন
কতে রয়েছে প্রবীণদের, খতে রয়েছে স্রষ্টাকে, গতে রয়েছে নিয়তিকে, ঘতে রয়েছে সত্যকে। তো তোমরা একটু সবাই, আমি ধারণা করছি যে তোমরা এটা সবাই জানো, তারপর আমি একটু আনসারগুলো দেখতে চাচ্ছি যে কে কি আনসার করো তোমরা। খুবই সহজ একটি প্রশ্ন। আচ্ছা, কমেন্টগুলো একটু স্লো আসছে। তৃষা ইসলাম আনসার করেছে রে 2 এর এ। হ্যাঁ, তোমার আনসারটিও সঠিক ছিল। সুমাইয়া জাহান, হ্যাঁ সুমাইয়া খুব দ্রুত আনসার করে, তার কাছ থেকে আমরা সঠিক উত্তরগুলো পাই এবং দ্রুত উত্তরগুলো পাই। সুমাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে নিয়মিত যুক্ত থাকার জন্য। আচ্ছা, এটার আনসার আমরা দিয়ে দিই। কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন? কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে সত্যকে সালাম নমস্কার জানিয়েছেন। মূলত আমরা অসংখ্যবার সত্যের উল্লেখ পেয়েছি। আমার পথ যে প্রবন্ধটি রয়েছে সেখানে সত্যকে প্রশংসা করা হয়েছে, নিজের সত্যকে সালাম নমস্কার জানানো হয়েছে। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম উক্তিটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে? কাজী নজরুল ইসলাম কিন্তু একজন মানবতাবাদী ছিলেন। উনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু উনি কিন্তু মানবতাবাদী ছিলেন। উনি হচ্ছে বিভিন্ন ধর্ম নিয়ে চর্চা করেছেন, বিভিন্ন ধর্মের গ্রন্থকে তিনি উপজীব্য করে বিভিন্ন রচনা করেছেন, এবং তার বিভিন্ন রচনায় আমরা দেখেছি অসংখ্য ধর্মীয় রেফারেন্স তিনি ব্যবহার করেছেন। কিন্তু তার জীবনের উদ্দেশ্য ছিল যে মানুষ সবার আগে, এই উদ্দেশ্য নিয়ে তিনি রচনা করেছেন। তো মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এখানে দেখো তো কাজী নজরুল ইসলামের রচনা কোনটি? কাজী নজরুল ইসলামের রচনা হচ্ছে গ আমার পথ, এবং আমরা আজকে আমার পথ নিয়েই পড়ছি। তো এই যে এই ধরনের যে আনসারগুলো আছে তোমরা খুব সহজেই পেরে যাচ্ছ, এগুলো আমার পথ আনসার হচ্ছে। পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, সুমাইয়া জাহান জয়কলিকে ধন্যবাদ জানিয়েছে ফ্রি ক্লাস করানোর জন্য। এটা আসলে জয়কলির এক ধরনের দায়িত্বের মধ্যেও পড়ে। তোমরা যারা জয়কলির বই পড়ো, আমরা অসংখ্য শিক্ষার্থী রয়েছে সারা বাংলাদেশে যারা জয়কলির বই পড়ে। তো জয়কলি যারা বই পড়ে তাদেরকে আমরা মানে চেষ্টা করি বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার জন্য। এবং জয়কলি একাডেমির যে এই যে ফ্রি ক্লাসের উদ্যোগ, এটি কিন্তু সামনে আরো বিস্তৃত হবে, আরো বেশি আয়তনে আমরা কিন্তু জয়কলির যে ফ্রি ক্লাসগুলো সেগুলো তোমাদের মধ্যে নিয়ে হাজির হব। হ্যাঁ, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করছো, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ক্লাসটি যদি শেয়ার করে দাও সেটি আরো বেশি ভালো হয়। তো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলাম কি নিয়ে পথে বের হয়েছিলেন? দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলাম কি নিয়ে পথে বের হয়েছিলেন? তো সবাই এটা একটু আনসার করো, কি নিয়ে পথে বের হয়েছিলেন? অপশন কতে রয়েছে লাল পতাকা, খতে রয়েছে বিদ্রোহের ঝান্ডা, গতে রয়েছে গান ও কবিতা, ঘতে রয়েছে আগুনের ঝান্ডা। এটা নিয়ে কিন্তু আমরা একটু আগে আলোচনা করলাম, যখন ব্যাখ্যা দিলাম, প্রবন্ধটির ব্যাখ্যা দিয়েছি, তখনই কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ কিন্তু আমার পথ, অর্থাৎ কাজী নজরুল ইসলামের যে রচনাগুলো রয়েছে। আমরা দেখেছি বিদ্রোহী থেকে প্রশ্ন এসেছে, আমরা দেখেছি আমার পথ থেকে ইতিমধ্যে প্রশ্ন এসেছে। তো তোমরা সবাই যদি এটা গুরুত্ব দিয়ে পড়ো অবশ্যই কিন্তু 1 নাম্বার কমন পাবে। দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলাম কি নিয়ে পথে বের হয়েছিলেন? অনেকে আনসার করেছে 5-এর ঘ, আগুনের ঝান্ডা। আগুনের ঝান্ডা নিয়ে পথে বের হয়েছেন। তোমাদের আনসারগুলো কিন্তু সঠিক, তোমাদেরকে অভিনন্দন। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। আমি কম বক্তার দলে, এখানে আমি কে? আমার পথ যে প্রবন্ধটি রয়েছে এই প্রবন্ধে কিন্তু কাজী নজরুল ইসলাম এক জায়গায় উল্লেখ করেছেন যে যারা বেশি কথা বলে তাদের একটু বেশি সমস্যা, এরকম ধরনের ব্যাখ্যা কিন্তু তোমরা পাবে। অর্থাৎ উনি ইনডাইরেক্টলি এটা বোঝানোর চেষ্টা করেছেন, এবং তিনি বলেছেন যে আমি কম বক্তাদের দলে, মানে যারা কম কথা বলে কাজ বেশি করে তাদের দলে। তো এটা তাহলে এখানে আমি কে? এখানে আমি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তোমরা সঠিক বলেছ, এটা হচ্ছে এখানে আমি হচ্ছে কাজী নজরুল ইসলাম। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোনটি নজরুলের কাব্যগ্রন্থ নয়? আমরা একটু দেখি কি কি আছে।
অগ্নিবীণা, মৃত্যু ক্ষুধা, বিষের বাসী, ছায়ানট। এর মধ্যে যে তিনটি কাব্যগ্রন্থ, একটি কাব্যগ্রন্থ না। তো তোমরা যারা আগের ক্লাসটি করেছো, আমরা যে বিইউপি স্পেশাল সাজেশন ক্লাসটি করিয়েছিলাম, ওইখানে কিন্তু আমরা একটা বইয়ের নাম উল্লেখ করেছিলাম। আর বইটার নাম ছিল মৃত্যু ক্ষুধা। মৃত্যু ক্ষুধা, এটা নিয়ে আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম এবং বলেছিলাম মৃত্যু ক্ষুধা নামে দুইটি রচনা রয়েছে কাজী নজরুল ইসলামের। একটি হচ্ছে তার উপন্যাস এবং আরেকটি হচ্ছে ছোট গল্প। একই নামে দুইটি রচনা কাজী নজরুল ইসলামের রয়েছে। তো এই ক্ষেত্রে মৃত্যু ক্ষুধা যেহেতু উপন্যাস এবং ছোট গল্পের নাম, তাহলে বাকিগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ, অর্থাৎ অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। আর এখানে তাহলে আনসার কোনটি হচ্ছে? আনসার হচ্ছে মৃত্যু ক্ষুধা, কারণ মৃত্যু ক্ষুধা একটি উপন্যাসের নাম। ঠিক আছে, 7-এর ঘ আনসার করেছো? 7-এর ঘ তো আনসার না, 7-এর খ হচ্ছে আনসার, মৃত্যু ক্ষুধা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। জীবন বন্দনা কোন কাব্যগ্রন্থের কবিতা? জীবন বন্দনা কোন কাব্যগ্রন্থের কবিতা? এই ধরনের কিছু প্রশ্ন তোমাদের আসে। জীবন বন্দনা থেকে একটি লাইন এখানে তুলে দেওয়া হয়েছে, জীবন বন্দনা কোন কাব্যগ্রন্থের কবিতা? এটি মানবিক অনুষদে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খ ইউনিট রয়েছে, বর্তমানে যেটি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ, সেটি আগে মানবিক অনুষদ নামে বা কলা অনুষদ নামে পরিচিত ছিল। সেটি 10-11 সালের প্রশ্ন। তো আমরা যদি এটির উত্তর করি, তোমরা একটু চেষ্টা করো, দেখো পারো কিনা। নিবেদিতা সেন, তৃষা ইসলাম সবাই 7-এর ডি আনসার করেছিল, যদিও 7-এর আসলে ডি আনসার না। তোমাদের আগের উত্তরগুলো হয়েছিল, কিন্তু 7-এর উত্তরটা একটু ভুল হয়েছে। 7-এর যে প্রশ্নের উত্তরটি সেটি হচ্ছে খ, মৃত্যু ক্ষুধা। আচ্ছা, তো জীবন বন্দনার ক্ষেত্রে আনসারটি কি হবে? জীবন বন্দনার ক্ষেত্রে আনসারটি হবে সন্ধ্যা। এটি সন্ধ্যা নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। পরবর্তী প্রশ্নে যাই। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক মিথ্যা বিনয়ের চেয়ে কোনটিকে অনেক ভালো বলে উল্লেখ করেছেন? এখানে দেখো অপশন কতে রয়েছে অহংকার, খতে রয়েছে অহংকারের পৌরুষ, গতে রয়েছে জ্ঞানের গর্ব, ঘতে রয়েছে সত্যের গৌরব। তো এই চারটির মধ্যে কোন অপশনটিকে তোমরা সঠিক মনে করছো সেটি একটু কমেন্ট করে দিতে পারো, আমরা একটু কমেন্ট থেকে দেখব। আজকে আমি তোমাদের কমেন্টগুলো একটু বেশি বেশি দেখছি, তোমাদের যে এঙ্গেজমেন্ট সেটি দেখছি। প্রশ্ন নাম্বার 9, এরপরে একটি প্রশ্নের মাধ্যমে আমরা আমার পথের যে পড়া আজকে সেটি শেষ করব। তার আগে 9 নম্বর প্রশ্নের আনসার তোমাদের কাছ থেকে দেখতে চাচ্ছি। আচ্ছা, 8-এর আনসার খ করেছো তোমরা। হ্যাঁ, তোমাদের আনসার সঠিক ছিল, তোমরা 8-এর খ আনসার করেছিলে। অপরাজিতা মাধবীলতা আনসার করেছে 9-এর বি। বেশ সুন্দর একটা নাম, অপরাজিতা মাধবীলতা, দুইটি ফুলের নাম। আচ্ছা, 9-এর বি আনসার করেছে অহংকারের পৌরুষ। দেখি শেষ পর্যন্ত তার আনসারটি সঠিক হয় কিনা। তৃষা ইসলাম 9-এর বি আনসার করেছে অহংকারের পৌরুষ। আচ্ছা, আমরা দেখতে থাকি। ওকে, তোমাদের কাছে যাদের কাছে জয়কলি বাংলা বিচিত্রা রয়েছে, তোমরা এই প্রশ্নটির উত্তর ইতিমধ্যে জানো, আমার বিশ্বাস তোমরা এটি পড়েছো। তো এই ক্ষেত্রে আনসার হচ্ছে অহংকারের পৌরুষ, 9-এর খ। অর্থাৎ যারা 9-এর খ যারা আনসার করেছিলে তাদের উত্তর কিন্তু সঠিক, তোমাদেরকে ধন্যবাদ। আর যাদের উত্তর সঠিক হয়নি, তোমরা এই প্রশ্নটি চেষ্টা করতে পারো, কার স্পষ্ট কথাটাকে কেউ যেন অহংকার বলে ভুল না করে বসেন বলে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন। কারো স্পষ্ট কথাটাকে কেউ যেন অহংকার বলে ভুল না করে বসেন বলে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন। অপশন কতে রয়েছে মহারথীর, খতে রয়েছে কর্ণধারের, গতে রয়েছে দিক নির্দেশকের, ঘতে রয়েছে অভিশাপ রথের সারথীর। তো তোমরা সবাই একটু আনসার করো, তোমাদের আনসারগুলো আমি একটু দেখি।
বেশ কিন্তু শীত শীত একটা পরিবেশ শুরু হয়ে গেছে। এখন ডিসেম্বরের প্রায় শেষ সপ্তাহ চলছে। ঢাকাতে এতদিন শীতের যে প্রকোপ সেটি কম ছিল, কিন্তু আজকে কিন্তু বেশ বাতাস বইছে বাইরে এবং একটা শীতের পরিবেশ চলে এসেছে। তো তোমাদেরকে শীতের শুভেচ্ছা। আমার কাছে শীত একটা উপভোগ্য ঋতু। তোমাদের কাছে কেমন সেটা জানাতে পারো আমাকে। আশা করি তোমাদের কাছে একটা উপভোগ্য ঋতু, কারণ যেহেতু বৃষ্টির একটা উপদ্রব সেটা থাকে না, আবহাওয়া সুন্দর থাকে। যদিও অনেক অঞ্চলে যেমন উত্তরবঙ্গের দিকে শীতের প্রকোপের কারণে মানুষের অনেক কষ্ট হয়, তারপরেও শীত কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সাহিত্যিকদের কাছে একটা মানে ঋতু বর্ণনা করার মতো একটা ঋতু কিন্তু শীত। তো এরপরে যে আমরা কবিতাটি নিয়ে আলোচনা করব, আমরা দেখতে পাচ্ছি মীর আশরাফুল ইসলাম 10-এর বি বলেছে, অপরাজিতা মাধবীলতা বলেছে 10-এর বি, নিবেদিতা সেন বলেছে 10-এর খ, রাহিদা রাহিও বলেছে 10-এর খ, সুমাইয়া জাহান বলেছে 10-এর বি। সবাই বলেছে 10-এর বি। তোমাদের সকলের উত্তর সঠিক। উত্তরটি হবে কর্ণধারের। তো দেখো, আমার পথ প্রথমে আমরা তাত্ত্বিক আলোচনা করলাম এবং পরবর্তীতে আমরা 10টি এমসিকিউ সলভ করলাম। এর মাধ্যমে কিন্তু আমরা আমার পথে যে প্রস্তুতি সেটি মোটামুটি একটা হালকাভাবে একটা শেষ করলাম। আর এরপরে তোমাদের পরামর্শ থাকবে যে তোমরা আরেকবার আমার পথটি পড়ে নেবে। পরবর্তীতে আমরা যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুফিয়া কামাল রচিত একটি কবিতা, যে কবিতাটা তোমরা পড়েছো, তাহার এই পরে মনে, এটি নিয়ে। আচ্ছা ভাইয়া একটি পাশে দাঁড়ান। ঠিক আছে রবিউল ইসলাম, আমি পাশে দাঁড়িয়েই ক্লাস নিব তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। তো আমরা তাহার এই পরে মনে নিয়ে আলোচনা করি। তাহার এই পরে মনে একটা বিশেষ ধরনের কবিতা, মানে রোমান্টিক কবিতা, এবং এটার মধ্যে একটা ট্র্যাজেডি ভাব আছে, অর্থাৎ একটা বিয়োগান্তক ভাব আছে। এই কবিতার প্রেক্ষাপটটা হচ্ছে সুফিয়া কামাল ওনার স্বামী, যখন ওনার স্বামী মারা যান এর পরে দীর্ঘদিন যাবত উনি বেশ একটা শোকাচ্ছন্ন পরিবেশের মধ্যে ছিলেন। উনি দীর্ঘদিন সাহিত্য চর্চা থেকে দূরে ছিলেন। তো যে কারণে এখনকার সময়ে তারকারা যেরকম হঠাৎ করে সিনেমা করা বাদ দিলে বা নাটক করা বাদ দিলে যখন সাংবাদিকরা খোঁজ খবর নেয় না যে এই তারকার হলো কি হঠাৎ করে, তো এরকম ভাবে আগেকার দিনে যারা সাহিত্যিক ছিলেন, এখনকার দিনে তো সাহিত্যিক বা লেখক ওরকম বিখ্যাত কাউকে পাওয়া যায় না। তো সুফিয়া কামাল যখন লিখেছেন তখন তিনি অনেক বিখ্যাত ছিলেন নারী কবিদের মধ্যে। তো উনি যখন হঠাৎ করে সাহিত্য চর্চা থেকে দূরে আছেন, তখন তো যারা সাংবাদিক ছিলেন বা এই ধরনের যারা সাহিত্যপ্রেমী ছিলেন তারা কিন্তু চিন্তায় পড়ে গেছিলেন যে কবির কি হলো। তো তারা যখন সংবাদপত্রে বা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে তাদের উদ্বেগ প্রকাশ করছিলেন লেখার মাধ্যমে, তখন তাদের রিপ্লাই বা তাদের উত্তরে সুফিয়া কামাল একটা কবিতা লিখেন। সেই কবিতাটার নাম হচ্ছে তাহার এই পরে মনে, যে আমার যে আসলে কষ্টটা কোথায়, কেন আমি কবিতা লেখা বাদ দিয়েছি, সেই কষ্টটা এই কবিতার মাধ্যমে প্রকাশ করলাম। তোমরা সেটা দেখো। তো এখানে কবি ডায়লগ বেসিসে বা উক্তির মাধ্যমে কবিতাটি রচনা করেছেন, যেখানে কবি যে ভক্ত প্রশ্ন করেছেন এবং কবিতার উত্তর দিয়েছেন। তো দেখো, তাহার এই পরে মনে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটিতে ব্যবহৃত শব্দ ফাগুন 3 বার, বসন্ত 4 বার, কবি 5 বার। কবিতার চরিত্র, সংলাপ, ঘটনা ও ট্র্যাজেডিতে নাট্যগুণ বিদ্যমান। হ্যাঁ, এটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি। এবং দুইটা ঋতুর পরিবর্তনের মাধ্যমে জীবনের পরিবর্তন দেখানো হয়েছে। অর্থাৎ শীত চলে গিয়ে যখন জীবনে বসন্ত আসে, এরকম একটা পরিস্থিতি দেখানো হয়েছে। অর্থাৎ শীত ঋতু চলে গেছে এবং নতুন একটা ফেজ বা নতুন একটা পর্যায় শুরু হয়েছে বসন্ত ঋতুর মাধ্যমে। তো এই পরিবর্তনটা কবির মনে কোনো ধরনের চেঞ্জ আনছে না বা কবির মনে দোলা দিচ্ছে না। এত সুন্দর বসন্ত ঋতু, তারপরেও তার মনে দোলা দিচ্ছে না। এর কারণ শীত তার মনে একটা দাগ কেটে রেখে গেছে। তো এই ধরনের একটা ব্যাখ্যা কিন্তু এই কবিতার মধ্যে দেয়া আছে। কবিতার মূল সুর যদি আমরা বলি, কবিতার মূল সুরে আমরা দেখতে পাই বিষাদময় রিক্ততার সুর বা দুঃখময় ঘটনার ছায়াপাত। যেহেতু কবির স্বামী বিয়োগ হয়েছে, অর্থাৎ কবির যিনি ভালোবাসার মানুষ ছিলেন তিনি মারা গেছেন। আচ্ছা, সুমাইয়া জাহান বলছে আমাদের কাছে কষ্টের, পড়তে বসলে ঠান্ডা, সকালবেলায় ঠান্ডা, নামাজ পড়তে মন চায় না। হ্যাঁ, এইটা আসলে একটু কঠিন। আমিও যখন পড়তে বসি, যেহেতু আমি এখনো স্টুডেন্ট, আমারও পড়তে হয়, তো শীতের মধ্যে পড়া আসলে একটু কষ্ট। এইটা সত্য কথা বলেছো। তারপরেও কিছু করার নেই, এই 3টা মাস একটু কষ্ট করে পড়তে হবে। তো কবিতাটিতে স্তবক সংখ্যা রয়েছে 5টি। তাহার এই পরে মনে কথাটি আছে একবার। কবিতায় মোট লাইন আছে 30টি।
স্তবক মানে হচ্ছে লাইন ব্রেক যেগুলো থাকে আমাদের, অর্থাৎ 6টি করে লাইন একসাথে করে দেয়া আছে, এরকম ভাবে 5টি স্তবক রয়েছে। এটি কিন্তু পরীক্ষায় আসে, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। তো পরবর্তী ধাপের আলোচনায় আমরা যাই। তো দেখো, আমি তোমাদের আগেই বলেছি যে তাহার এই পরে মনে কবিতায় দুইটা পরিবর্তন দেখানো হয়েছে। শীত ঋতু আগে ছিল, যেমন এখন শীত ঋতু আছে, কিছুদিন পরে কিন্তু বসন্ত চলে আসবে ফাল্গুন মাসের মাধ্যমে। এখন আমাদের হচ্ছে পৌষ মাঘ, এই 2 মাস শীত থাকবে, এরপর আবার ফাল্গুন মাসের মাধ্যমে কিন্তু আমাদের ঋতুতে বসন্ত চলে আসবে। তো এই যে শীতের পরে যে বসন্ত আসে, শীতে কিন্তু একটা জীর্ণ শীর্ণ ভাব থাকে প্রকৃতির মধ্যে। আমরা দেখতে পাই প্রকৃতিতে গাছের পাতা ঝরে যায়, চারদিক কুয়াশাচ্ছন্ন থাকে। তো এই কুয়াশাচ্ছন্ন যে থাকে, এটাকে একটা চাদর হিসাবে কল্পনা করেছেন কবি। কুয়াশা উত্তরি মানে উড়না বা চাদর। যেমন আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, তখন কিন্তু আমি দরজা খুলে বাইরে আসার পরে দেখলাম যে চারপাশ একদম কুয়াশার চাদরে ঢেকে আছে। তো এই কুয়াশার চাদর ঢাকা একজন সন্ন্যাসী কল্পনা করেছেন কবি তার স্বামীকে, যিনি কিনা চলে গেছেন তার জীবন থেকে। এজন্যই কবি উক্তি করেছিলেন কিন্তু, কুয়াশা উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, যে তার জীবন থেকে চলে গেছে। তো দেখো, এখানে যদি আমরা কিছু তুলনা করি, কবিতার মূল বাণী বা মর্মবাণী বা উপজীব্য বিষয় হচ্ছে বিষাদময় রিক্ততার সুর বা দুঃখময় ঘটনার ছায়াপাত। তাহার এই পরে মনে একটি বিচ্ছেদমূলক কবিতা, অর্থাৎ শুরুতেই বলছিলাম তোমাদেরকে যে এটার একটা ট্রাজেডি ধর্ম আছে বা বিয়োগান্তক ধর্ম আছে। কবিতাটিতে তাৎপর্যময় হয়ে উঠেছে প্রকৃতি ও মানব প্রেমের সম্পর্ক। মানুষের যে প্রেম, এই মানুষের প্রেমটাকে প্রকৃতি প্রেমের সাথে তুলনা করে দেখানো হয়েছে, অর্থাৎ প্রাকৃতিক বৈশিষ্ট্য দ্বারা মানুষের প্রেমকে কিন্তু তুলে আনা হয়েছে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো আমি যে বিষয়গুলো বুঝাচ্ছি? সেগুলো যদি বুঝতে পেরে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও যে বুঝতেছো কিনা ক্লিয়ার, কারণ কবিতা বুঝতে পারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমরা আলোচনায় যাই। তাহার এই পরে মনে কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনা, অর্থাৎ কবি সুফিয়া কামালের জীবনে যে দুঃখময় ঘটনাটা ঘটে গিয়েছিল, তার স্বামীর যে বিয়োগ, সেই বিষয়টিকে নিয়েই এই কবিতাটি এগিয়েছে। কবিতাটির তাৎপর্যময় হয়ে উঠেছে প্রকৃতি ও মানব প্রেমের সম্পর্ক। বসন্তের আগমনেও কবি স্বভাব বিরুদ্ধ নিস্পৃহ অবিচল। দেখো, কবি যারা তারা কিন্তু একটু অন্য ধরনের মনের অধিকারী হয়, মানে প্রকৃতির একটা স্বল্প পরিবর্তন তাদের চোখে পড়ে এবং সেটাকে তারা সাহিত্যে একটা রূপ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শীতের মতো একটা রুক্ষ ঋতুর পর যখন ঋতুরাজ বসন্তের প্রকৃতিতে আগমন ঘটে, এত সুন্দর প্রকৃতি হয়ে যায়, তারপরেও কিন্তু কবি কোনো রেসপন্স করছিলেন না, কোনো ধরনের সাড়া দিচ্ছিলেন না। তো এটা নিঃসন্দেহে অনেক বড় একটা দুঃখের কারণে হয়ে থাকে। গঠন রীতির দিক থেকে তাহার এই পরে মনে কবিতাটি সংলাপ নির্ভর, কথোপকথন ধর্মী। ওই যে তোমাদেরকে শুরুতেই বলেছি, কবি একজন ভক্ত কল্পনা করে নিয়েছেন, যে ভক্ত তাকে প্রশ্ন করছে এবং তিনি উত্তর দিচ্ছেন। এই যে সংলাপ ধর্মী একটা ভাব, সেটা কিন্তু কবিতার মধ্যে ছিল। তাহার এই পরে মনে কবিতাটির গঠন রীতির বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়, অর্থাৎ নাটকের মধ্যে আমরা যে সংলাপ দেখতে পাই, যে ধরনের টুইস্ট দেখতে পাই, প্লট টুইস্ট, ঘটনার পরিবর্তন দেখতে পাই, সেই ধরনের পরিবর্তন কিন্তু এই কবিতার মধ্যে রয়েছে। কবি ভক্তের মিনতি, গীতি রচনার, কবির কণ্ঠে বসন্ত বন্দনা শোনার, অর্থাৎ কবির ভক্তরা কিন্তু চাচ্ছিলেন যে কবি আবার লেখা শুরু করুন এবং সেটা তিনি বসন্তের যে বন্দনা সেটির মাধ্যমে শুরু করুন। সেটি দেখছিলাম আমরা। আচ্ছা, কবি কাজী নজরুল ইসলাম কিন্তু সাঝের মায়া নামক যে সুফিয়া কামালের যে কাব্যগ্রন্থটি রয়েছে, এটি পড়ার পর একটি উক্তি করেছিলেন কবি সুফিয়া কামালকে নিয়ে। দেখো সেই উক্তিটি কেমন ছিল। কবি সুফিয়া এন হোসেন বাংলার কাব্য গগনে উদয় তারা। সুফিয়া কামালকে উনি বলেছেন বাংলার কাব্য গগনে একজন উদয় তারা। অস্ততরণ হতে আমি তাকে যে বিস্মিত মুগ্ধ চিত্তে আমার অভিনন্দন জানাতে পারলাম, এ আনন্দ আমার
স্মরণীয় হয়ে থাকবে। অর্থাৎ সুফিয়া কামাল যখন সবে খ্যাতি পেতে শুরু করেছেন তখন কাজী নজরুল ইসলাম একটা অন্য লেভেলে পৌঁছে গেছেন, তিনি অবসর গ্রহণের পর্যায়ে চলে গেছেন। যদি অসুস্থ না হতেন তিনি হয়তো আরো অসংখ্য মাস্টারপিস আমাদেরকে উপহার দিতে পারতেন। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু সুফিয়া কামাল সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি মন্তব্যটি এরকম করেছেন: তোমার কবিত্ব আমাকে বিস্মিত করে, বাংলা সাহিত্যে তোমার স্থান উচ্চে এবং ধ্রুব তোমার প্রতিষ্ঠা, আমার আশীর্বাদ গ্রহণ করো। আগেকার দিনে কিন্তু কবিদের মধ্যে বেশ নেটওয়ার্কিং ছিল, একজন আরেকজনের সাথে যোগাযোগ করতেন। অর্থাৎ এখনকার দিনে কবিরা যেমন ফেসবুক গ্রুপ খুলে ফেলেন, তখন তো আর ফেসবুক ছিল না, তখন নিজেদের মধ্যে একটা চিঠি চালাচালি হতো, একজন আরেকজনকে চিঠি লিখতেন এবং দেখা যায় যে একজন আরেকজনকে গ্রন্থ উৎসর্গ করতেন। যেমন কবি কাজী নজরুল ইসলাম তার যে সঞ্চিতা কাব্যগ্রন্থটি রয়েছে সেটি কিন্তু রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন। তো সুফিয়া কামালের কবি পরিচিতি যদি আমরা একটু পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে তিনি বেগম পত্রিকার সম্পাদক ছিলেন এবং শিক্ষকতা করেছেন। পেশা হিসেবে তার শিক্ষকতা ছিল। যেটা খুব গুরুত্বপূর্ণ পড়া সেটা হচ্ছে কাব্যগ্রন্থগুলো। কবি সুফিয়া কামালের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে সেগুলো পড়া খুব গুরুত্বপূর্ণ। যেমন সাঝের মায়া 1938 সালে একটা কাব্যগ্রন্থ তিনি রচনা করেন, এটা তার অত্যন্ত জনপ্রিয় একটা কাব্যগ্রন্থ সাঝের মায়া। মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মন ও জীবন, মৃত্তিকার ঘ্রাণ, প্রশস্তি ও প্রার্থনা, এই ধরনের যে কাব্যগ্রন্থগুলো এগুলো কবি সুফিয়া কামাল রচনা করেন। এবং তার একটা গল্পগ্রন্থ ছিল, গল্পগ্রন্থটার নাম হচ্ছে কেয়ার কাটা, এবং এটাই তার জীবনের প্রথম গ্রন্থ। 1937 সালে তিনি এটি রচনা করেন। আত্মজীবনী, একালে আমাদের কাল, অর্থাৎ তিনি নিজের জীবন সম্পর্কে একটা গ্রন্থ লিখেছিলেন, সেটি হচ্ছে তার আত্মজীবনী একালে আমাদের কাল। বিখ্যাত কবিতা হচ্ছে তাহার এই পরে মনে, রূপসী বাংলা, এই দুটি কবিতা তার অনেক বেশি বিখ্যাত কবিতা। এগুলো নিয়ে অনেক বেশি সাহিত্য সমালোচনা হয়েছে। সমালোচনা বলতে কিন্তু খুব খারাপ দিক না, মানে এগুলো নিয়ে অনেক বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করেছে যারা সাহিত্য বোদ্ধা ছিলেন, যারা সাহিত্য বিশ্লেষণ করতেন, তারা অনেক বেশি নজর দিয়েছেন এই দুইটা লেখার উপরে, তাহার এই পরে মনে এবং রূপসী বাংলা। দুইটাই সাঝের মায়া যে কাব্যগ্রন্থ সেখান থেকে নেওয়া হয়েছে। তিনি একটা ভ্রমণ কাহিনী রচনা করেছিলেন। বর্তমান যুগে ভ্রমণ কাহিনী আর লিখতে দেখা যায় না, এখন দেখবো যে ট্রাভেল ব্লগের দুনিয়ায় পৌঁছে গেছে মানুষ। এখন মানুষজন ঘুরে ঘুরে ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে দেয়। আগের দিনে মানুষজন ঘুরে আসার পরে সেগুলো বই আকারে প্রকাশ করত। তো ভ্রমণ কাহিনী হিসেবে সোভিয়েতের দিনগুলি একটা বই লিখেছিলেন। এছাড়া শিশুতোষ গ্রন্থ রয়েছে তার ইতল বিতল, নওল কিশোরের দরবারে, স্মৃতিকথা রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ বা দলিল বলা চলে আমাদের মুক্তিযুদ্ধের, সেটা হচ্ছে ৭১-এর ডায়েরি। 1989 সালে এটা প্রকাশ করা হয়। সুফিয়া কামাল 1971 সালের প্রত্যেকটা দিন উনি লিপিবদ্ধ করতেন যে ঢাকায় কোন জায়গায় কি ঘটছে। তো এটা মূলত একটা ইতিহাস গ্রন্থের মতো আমরা পাই। পরবর্তীতে যাই আমরা। তো দেখো আমাদের জয়কলি বাংলা বিচিত্রায় লেখকদের যে গ্রন্থসমূহ বা রচনাসমূহ এগুলো মনে রাখার জন্য বিভিন্ন ছন্দ দেওয়া থাকে। ছন্দগুলো কিভাবে দেয়া আছে দেখো। সুফিয়া কামাল তার ৭১-এর ডায়েরিতে মোর জাদুদের সমাধি, মৃত্তিকার ঘ্রাণ, উদাত্ত পৃথিবী, ইতল বিতল, মন ও জীবন নামক গল্প লেখেন। গল্পগুলো মায়ার কাজলে আঁকা। অভিযাত্রীরা নল কিশোরের দরবারে আহ্বান জানিয়েছেন, সাঁঝের বেলায় তার যেন কে আর কাটা তুলতে না যায়। তো এরকম ভাবে ছন্দ আকারে কিন্তু দেয়া থাকে। তো কিছু বুলেট পয়েন্ট যদি আমরা দেখে নেই। সুফিয়া কামালের প্রথম প্রকাশিত কাব্যের নাম সাঁঝের মায়া। সুফিয়া কামালের সাঁঝের মায়ার মুখবন্ধ লিখেন কাজী নজরুল ইসলাম। অর্থাৎ মুখবন্ধ বলতে সাঁঝের মায়া যে কাব্যগ্রন্থটি সেটি পরিচয় করিয়ে দেন লেখার মাধ্যমে, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তোমরা বইয়ের প্রথম পেজ উল্টালে দেখবে যে মুখবন্ধ নামে একটা অংশ থাকে। সুফিয়া কামালের সৈনিক বধূ গল্পটি রচিত হয় 1923 সালে। সুফিয়া কামাল সৈনিক বধূ গল্পটি প্রকাশিত হয় বরিশালের তরুণ পত্রিকায়। অর্থাৎ এটা অনেক আগের লেখা। 1937 সালে ওনার যে প্রথম গ্রন্থ সেটি বের হওয়ার আগেই তরুণ পত্রিকায় কিন্তু ওনার সৈনিক বধূ গল্পটি রচিত হয়।
সুফিয়া কামালের প্রথম বিয়ে হয় মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে। উনি মারা যাওয়ার পরেই তাহার এই পরে মনে লিখেন। এর পরবর্তীতে তিনি আবার বিয়ে করেছিলেন। তো নেহাল হোসেনের নাম অনুযায়ী ওনার নাম ছিল কিন্তু সুফিয়া এন হোসেন। পরবর্তীতে উনি সুফিয়া কামাল নাম গ্রহণ করেছেন কখন? তার যখন দ্বিতীয় বিয়ে হয় 1939 সালে চট্টগ্রাম নিবাসী লেখক কামাল উদ্দিন আহমেদ এর সাথে যখন সুফিয়া কামালের বিয়ে হয় তখন তার নাম হয় সুফিয়া কামাল। এর আগে ওনার নাম ছিল সুফিয়া নেহাল হোসেন বা সুফিয়া এন হোসেন। সামাজিক ও পারিবারিক বাধা অতিক্রম করে সুফিয়া কামাল বাঙালি পাইলট চালিত বিমানে চড়েন 1928 সালে। মানে মহিলারা বিমান ভ্রমণ করছেন, বাঙালি মহিলারা, এরকম ঘটনা প্রথম ঘটে সুফিয়া কামালের মাধ্যমে। সুফিয়া কামালের প্রথম কবিতা বাসন্তী মোহাম্মদ নাসির উদ্দিন সম্পাদিত সৌগাত পত্রিকায় প্রকাশিত হয়। আচ্ছা, শুরুর দিকে সুফিয়া কামাল কিন্তু ওপার বাংলায় থাকতেন। পরবর্তীতে 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন কিন্তু উনি দেশে চলে আসেন। তো উনি একজন নারীবাদী লেখক ছিলেন। তো উনি ছায়ানটের সভাপতি ছিলেন এবং পরবর্তীতে মহিলা সংগ্রাম পরিষদ, বর্তমানে যেটি বাংলাদেশ মহিলা পরিষদ নামে পরিচিত, সেটির সভাপতি ছিলেন। তো সুফিয়া কামালের যে রচনাগুলো রয়েছে এগুলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রচনা। এগুলো অসংখ্য ভাষায় অনুদিত হয়েছে। যেমন যদি আমরা বলি, চীনা, ইংরেজি, জার্মান, ইতালিয়ান, পলিশ, রুশ, ভিয়েতনামিজ, হিন্দি ও উর্দু ভাষায় কিন্তু এগুলো রচিত হয়েছে। সুফিয়া কামাল বাংলাদেশের প্রথম নারী হিসেবে 21 পদক পান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা জিকেতেও আসতে পারে, আবার বাংলাতেও তোমাদের আসতে পারে। 1976 সালে সুফিয়া কামাল কিন্তু প্রথম নারী হিসেবে, তার আগে কিন্তু কেউ নারী হিসেবে 21 পদক পাননি। 1972 সাল থেকে 21 পদক দেওয়া শুরু হয়েছে, কিন্তু প্রথম নারী হিসেবে 21 পদক পেয়েছেন সুফিয়া কামাল। তো আমরা এখন মূল পাঠের দিকে যাই। দেখো, আমাদের জয়কলি বাংলা বিচিত্রায় একদম প্রত্যেকটি স্তবকের ব্যাখ্যা কিন্তু দেয়া রয়েছে। এবং তোমরা খেয়াল করলে দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় এই বছর কিন্তু খুব একদম চরম থেকে তুলে দেওয়া হয়েছে। বলা হয়েছে ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন শব্দটির উল্লেখ নেই। তো এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু তোমার সমগ্র কবিতা সম্পর্কে ধারণা থাকতে হবে। তুমি যদি সমগ্র কবিতা সম্পর্কে ধারণা না রাখো তাহলে দেখবে যে কোন শব্দটা নেই সেটি কিন্তু তুমি উত্তর করতে পারবে না। তো এই জন্য আমাদের সম্পূর্ণ কবিতা পড়তে হবে। যেমন এখানে লাইন বাই লাইন যেগুলো দেয়া আছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। দেখো, প্রথম দুই লাইন ছিল কিন্তু কবি ভক্তের প্রশ্ন। এরপরে কহিল সে স্নিগ্ধ আখি তুলি, এখানে যে সে, এই সে কে? এই সে হচ্ছে কবি সুফিয়া কামাল, অর্থাৎ আমাদের কবি। তার ভেজা চোখ তুলে সে প্রশ্ন করলো, দক্ষিণ দুয়ার কি খুলে গেছে? দক্ষিণ দুয়ার কেন খুলবে? কারণ বসন্তকালে দক্ষিণ দিক থেকে বাতাস আসে, দক্ষিণ দিক থেকে বাতাস এসে দরজা খুলে যায়। তো এখান থেকে আমরা প্রথম বার্তা পাই যে বসন্ত চলে এসেছে, কারণ বাতাস দক্ষিণ দিক থেকে আসতেছে। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? আমরা খেয়াল করলে দেখব বাতাবি লেবু তোমাদের বাসায় যাদের গাছ আছে বা আম গাছ যাদের আছে, বসন্তের মাঝামাঝি সময়ে বা বসন্তের শুরুর দিকে কিন্তু এই গাছগুলোতে আমরা ফুল আসতে দেখি। মুকুল মানে যেখান থেকে আম ফলটা হয় সেটার কথা বলছি। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি আকুল, অধীর আকুল। দক্ষিণা সমীর মানে দক্ষিণ দিক থেকে যে বাতাস আসে সেই বাতাস। এখন শীতকাল চলছে, এখন উত্তর দিক থেকে বাতাস আসছে, হিমালয়ের দিক থেকে বাতাস আসছে, এই জন্য ঠান্ডা। আর দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসবে তখন বসন্তকাল হবে। তো দক্ষিণ দিকের বাতাসে কি এই যে আমের মুকুল, তারপরে নেবুর ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে? সেই প্রশ্ন কবি করেছে। এরপরে দেখো আবার রিপ্লাইটা কার? লেখক ভক্তের রিপ্লাই দিচ্ছে, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ, এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। তোমরা কি বুঝেছো যে এটা দিয়ে কি বুঝাচ্ছে? এটা দিয়ে বুঝাচ্ছে যে আবার প্রশ্ন করছে। খুবই অবাক হচ্ছে ভক্ত যে এত পরিবর্তন চলে এসেছে প্রকৃতিতে, তুমি এখনো দেখনি।
তুমি এখনো বসন্তকে বরণ করে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করনি, এরকম ধরনের প্রশ্ন করছে। কহিল সে সুদূরে চাহিয়া, আমরা যখন কষ্ট পাই তখন আমরা অনেকেই দেখবা যে নিজের অজান্তেই দূরের দিকে তাকায় থাকি বা অন্য দিকে তাকায় থাকি, অন্যমনস্ক হয়ে থাকি। তো দুঃখে আছে কবি, তো সেই দুঃখে থাকা কবি তিনি কিন্তু একটা দূরের দিকে তাকিয়ে রিপ্লাই দিচ্ছেন। অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। অলখের পাথার, অলখ মানে দৃষ্টিসীমার বাইরে, পাথার মানে সমুদ্র, অনেক বিশাল সমুদ্রের কথা অলখের পাথার দিয়ে বোঝানো হচ্ছে। এই অলখের পাথার বা এই যে বিশাল দুঃখের সময় পার করে কি সুদিন এসেছে, এরকম ধরনের প্রশ্ন কবি করছেন। এরপরে দেখো ভক্ত আবার কিন্তু থার্ড সেগমেন্টে আসছে। থার্ড সেগমেন্টে বলতেছে, কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজ গীতি, রিকোয়েস্ট করতেছে যে আজকে গান লিখে ফেলেন না। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, তারা কবির কণ্ঠে বসন্তের যে প্রশংসা সেটি শুনতে যাচ্ছে ভক্তরা। আচ্ছা, তোমরা যারা নতুন যুক্ত হয়েছে তোমাদের লক্ষ্যে যে কথা যে আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য তাহার এই পরে মনে কবিতা, আমার পথ প্রবন্ধ এবং উপসর্গ এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি। এবং তোমরা যারা এখনো ক্লাসটি শেয়ার করোনি তারা ক্লাসটি শেয়ার করে দাও। আমরা এখন কবিতার ব্যাখ্যা পর্বে আছি, একটু পরে কিন্তু আমরা এমসিকিউ অংশে চলে যাব, যেখানে আবার তোমাদের আনসারগুলো আমরা নিব। তো দেখো, কহিল সে মৃদু স্বরে নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলে নিত এসেছে তো তা ফাগুনে সরিয়া। দেখো, আমি গান বা না গাই, বসন্ত তো চলেই এসেছে, মানে আমার তো গান গাওয়ার প্রয়োজন পড়তেছে না, বসন্ত তো চলে এসেছে, তো এবার আমি আর না গাইলাম, এই দুঃখটা কবি করতেছেন আর কি। কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কহিল সে পরম হেলায় বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরতি লভেনি কি ঋতুর রাজন। এই যে দেখো, ঋতুর রাজন বলতে পুষ্পারতি লভেনিকে ঋতুর রাজন, এখানে কবি কল্পনা করেছেন প্রকৃতি মূলত পুষ্প নৃত্যের মাধ্যমে, পুষ্পারতি হচ্ছে ফুল ছিটেছে যে নৃত্য করা হয় সেটির মাধ্যমে ঋতুর রাজা বসন্তকে বরণ করে নিয়েছে, এরকম ধরনের একটা কল্পনা করছে। যেগুলা কি সে পায়নি, আমার গান গাইতেই হবে। তো দেখো, এইরকম ভাবে অসংখ্য উক্তি কিন্তু দেয়া আছে, এগুলোর ব্যাখ্যাও কিন্তু জয়কলি বাংলা বিচিত্রায় রয়েছে, তোমরা ওইখান থেকে একটু পড়ে নিও। আমরা এমসিকিউ অংশে চলে যাই। এমসিকিউ অংশে তাহার এই পরে মনে কবিতা থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে, তোমরা সবাই একটু দ্রুত আনসার করবে, আমি আনসারগুলো দেখবো তোমাদের। তাহার এই পরে মনে কবিতায় অলখের পাথার বলতে প্রকৃতপক্ষে বোঝানো হয়েছে অলখের পাথার, তোমাদেরকে আমি ব্যাখ্যাটা কিন্তু বলে দিয়েছি অলরেডি। তো আমি আনসারগুলো দেখবো তোমাদের। তোমরা শুরুতে দেখো, অপশন রয়েছে সীমাহীন সমুদ্র, খতে রয়েছে অজানা দেশ, গতে রয়েছে হাওয়ার রাজ্য, ঘতে রয়েছে আকাশ। তোমরা একটু সবাই দ্রুত আনসার করে ফেলো, দেখো আনসারটা কি হয়। আচ্ছা, অনেকের আনসার আমি দেখতে পাচ্ছি, বাকিরা একটু দ্রুত আনসার করে ফেলো। এবং যারা ফ্রেন্ড রয়েছে শেষ দিকে, যারা গ্রামার একটু দুর্বল, তোমরা তোমাদের পরীক্ষার মধ্যে যারা ডিস্টার্ব করে এটার আনসার কি বলে দেয়, তাদেরকে আগেই একটু পড়াশোনা করিয়ে নাও তোমরা। তো মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসো, যাতে একটু পড়াশোনা করে সে রেডি থাকে এবং পরীক্ষার মধ্যে তোমাকে ডিস্টার্ব না করে। ওকে, অনেকেই আনসার করেছে সীমাহীন সমুদ্র, একের ক আনসার করছে সবাই। তো তোমাদের উত্তর কিন্তু সঠিক, সীমাহীন সমুদ্র হচ্ছে একের আনসার। প্রশ্ন নাম্বার 1, অলখের পাথার বলতে সীমাহীন সমুদ্রকে বোঝায়। তো পরবর্তীতে তাহার এই পরে মনে কবিতাটি কোন ঋতুকে কেন্দ্র করে রচিত হয়েছে, এই প্রশ্নটা একটু ট্রিকি। তোমাদের মনে হতে পারে যে আমরা তো দুইটি শীত মানে ঋতুর উল্লেখ পড়েছি কবিতায়, একটি হচ্ছে শীত আর একটি বসন্ত, কিন্তু সমগ্র আলোচনা আসলে কোনটি নিয়ে করা হয়েছে সেটির উপর ভিত্তি করে উত্তর হবে। তো তোমরা একটু উত্তরটা দিয়ে দাও দ্রুত। সেই সুযোগে আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ি।
ওকে, হ্যাঁ তোমরা কিন্তু সঠিক উত্তরই দিয়েছো। উত্তরটি হবে বসন্ত। দুইয়ের উত্তর হচ্ছে বসন্ত, কারণ আমরা সমগ্র কবিতায় বসন্তের বর্ণনা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি ভক্ত বসন্তের আগমন নিয়ে উদ্বিগ্ন, যে বসন্তের আগমন হয়ে গেছে, কবি তবু বসন্ত নিয়ে কেন কবিতা লিখছেন না, কেন গান গাইছেন না, এরকম ধরনের উদ্বিগ্নতা প্রকাশ করেছে। তো পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, দেখো কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? প্রশ্নটি হচ্ছে কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? এখানে দেখো দেয়া আছে সাঝের মায়া, কেয়ার কাটা, কুহ কেকা, মায়া কাজল, বিভিন্ন কাব্যগ্রন্থের নাম দেয়া আছে। তো এর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয় তোমরা একটু সবাই খেয়াল করে দেখো এবং আনসারটি কমেন্ট বক্সে লিখে দাও, যাতে করে আমি দেখতে পারি যে তোমরা আসলে কে কে সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা, সুরাইয়া আক্তার রেবা কিন্তু অলরেডি আনসার করে দিয়েছে, সে বলেছে 3-এর সি আনসার। এবং মুসাম্মদ মিনু আক্তার, তোমাদেরকে ক্লাসে নতুন দেখতে পাচ্ছি, তোমাদেরকে স্বাগত জানাই। এবং তোমরা আনসার করছো, সুমাইয়া সি আনসার করেছে, নূর সি আনসার করেছে, মিনহাত সি আনসার করেছে, সবাই সি আনসার করেছে। আচ্ছা, মিনহাত শেখ বলেছে সে এখনো বই কিনেনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য। তো মিনহাত, আমরা আসলে জয়কলি একাডেমি থেকে তোমাকে সাজেস্ট করব যে তুমি জয়কলি যে বাংলা বিচিত্রা রয়েছে সেটি কিন্তু ভর্তি প্রস্তুতির জন্য কিনে নিতে পারো, এবং তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক সেটিও জয়কলি কিনতে পারো, কারণ জয়কলি তোমাকে অনেক বেশি বইয়ের লোড চাপিয়ে দিবে না। একটি বইয়ের মাধ্যমেই তুমি কিন্তু সমগ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি সেটি গ্রহণ করতে পারবে। রবিউল ইসলাম বলেছে কুহু ও কেকা, রাহিদা রাহি বলেছে 3-এর গ, অপসরা খান বলেছে 3-এর গ, 3-এর সি বলছে সবাই। কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? দেখো তোমাদের একটু একটু ভুল হচ্ছে মনে হয়, তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা আগের অংশে যে আলোচনা করলাম সেই আলোচনার অংশে আমরা কিন্তু একটা বিষয় উল্লেখ করেছিলাম যে কবি সুফিয়া কামালের গল্প গ্রন্থ কোনটি, সেই গল্প গ্রন্থ কিন্তু আমরা উল্লেখ করেছিলাম। সেই গল্প গ্রন্থের যে অংশটি ছিল সেখানে তোমরা কিন্তু দেখেছিলে, হ্যাঁ, গল্প গ্রন্থটির নাম কি ছিল? কুহু ও কেকা। তো এই কারণে আনসার হচ্ছে কাব্যগ্রন্থ নয় কোনটি? কুহু ও কেকা। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গঠন রীতির দিক থেকে তাহার এই পরে মনে কি ধরনের রচনা? স্মৃতি নির্ভর, সংলাপ নির্ভর, বর্ণনামূলক, উপদেশমূলক। তোমরা সবাই এটার আনসার করে ফেলো। এটা নিয়ে আমরা অনেক বেশি কথা বলেছি কবিতার ব্যাখ্যা করার সময়, যে এটির আনসার কি হবে। সবার কাছ থেকে আমি আনসার দেখতে চাচ্ছি। অলরেডি আনসার পেয়েও গেছি, বেশ কয়েকজন আনসার করে ফেলেছে। ওকে, গঠন রীতির দিক থেকে অর্থাৎ কবিতাটি যেভাবে গঠিত হয়েছে সেই অনুযায়ী এই কবিতাটা কোন ধরনের হবে? রেবার কাছ থেকে আমরা আনসার পেয়েছি বি, রবিউলের কাছ থেকে আমরা আনসার পেয়েছি বি, সংলাপ নির্ভর, মেহরিনের কাছ থেকে আমরা আনসার পেয়েছি এ, স্মৃতি নির্ভর। গঠনের মানে অর্থাৎ কবিতাটি কিভাবে গঠন করা হয়েছে সেটি আমরা জানতে চাচ্ছি। তো আনসারটা দিয়ে দেই, আনসারটা হচ্ছে সংলাপ নির্ভর। আমরা দেখতে পেয়েছি যে কবির ভক্ত এবং কবির মধ্যে কথোপকথন হচ্ছে, ডায়ালগ হচ্ছে। প্রথমে ভক্ত প্রশ্ন করছে, কবি উত্তর দিচ্ছে, আবার কবি প্রশ্ন করছে, ভক্ত উত্তর দিচ্ছে। এরকম ভাবে কবিতাটি এগিয়েছে, এজন্য গঠনগত দিক থেকে এটি একটি সংলাপ নির্ভর কবিতা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। বাতাবি নেবুর ফুলের কথা আছে কোন কবিতায়? এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটার আনসার দিয়ে দিচ্ছি আমি, তোমরা এটা সবাই আনসার জানো। এটার আনসার হচ্ছে তাহার এই পরে মনে। দ্বিতীয় বা তৃতীয় লাইনে আমরা দেখতে পাই আমের মুকুল এবং বাতাবি নেবুর ফুলের উল্লেখ রয়েছে। এরকম ভাবে ফুল ফলের উল্লেখ কবিতা এবং গল্পের ক্ষেত্রে
খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এগুলো মনে রাখবে যে কোন গল্পে বা কোন কবিতায় কোন ফুল বা ফলের নাম উল্লেখ ছিল। প্রশ্ন নাম্বার 6 দেখো, তাহার এই পরে মনে কবিতায় কবি বসন্তের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করেছেন কোনটি? ক ঋতুরাজ, ঋতুশ্রেষ্ঠ, ঋতুপতি, কুসুমাকর। এটিও তোমরা জানো, একটু আগে আমি এই বিষয়ে আলোচনা করেছি। ইতিমধ্যে আমরা এই বিষয়টাতে আলোচনা করেছি। হ্যাঁ, অনেকে এখনো 4 আনসার করছে, 4 ছেড়ে আমরা চলে এসেছি। মিনহাজ শেখ আনসার করেছে 6 এ এবং চাঁদের আলো আনসার করেছে ঋতুরাজ অর্থাৎ 6 এ। হ্যাঁ, তোমাদের উত্তর কিন্তু সঠিক। অপসরা আনসার করেছে 6 এ ঋতুরাজ। এসেছে কি ঋতুর রাজন, ঋতুর রাজন বলে উল্লেখ করেছিল, অর্থাৎ ঋতুরাজ হিসেবে উল্লেখ করেছিল। ওকে। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান, চরণটি কোন কবিতার? এটাও তোমাদের অত্যন্ত পরিচিত, এটা আর বলার অপেক্ষা রাখে না যে এটির আনসার হচ্ছে খ তাহার এই পরে মনে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, কাকে ভুলতে পারে না? কবি কাকে ভুলতে পারে না? এটা একটু ট্রিকি কোশ্চেন। এটা কি শীতকে ভুলতে পারে না, নাকি স্বামীকে ভুলতে পারে না, কি প্রিয়জনকে ভুলতে পারে না? এই ব্যাপারে তোমরা একটু আনসার করো, কারণ সরাসরি কবিতায় কোনো জায়গায় স্বামীর উল্লেখ ছিল না। এটার আনসার কি হবে? আমি এটার আনসার তোমাদের কাছ থেকে একটু দেখব। 8 ডি, প্রিয়জনকে। আচ্ছা, মেহেরিন বলছে 8 ডি। তোমরা যারা সুমাইয়া, নিবেদিতা, তারপরে হচ্ছে রাহি, অপসরা, তোমরা যারা 7 বি আনসার করেছিলে, তোমাদের প্রত্যেকের উত্তর সঠিক, তোমাদেরকে ধন্যবাদ। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাব্বির আনসার করেছে 8 খ। আচ্ছা, বসন্তকে ভুলতে পারছে না। রাহিদা রাহি বলেছে 8 গ, শীতকে। আচ্ছা, তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, এটার আনসার হবে শীত। যেহেতু কবিতায় কবি সরাসরি প্রিয়জনের কথা উল্লেখ করেননি বা স্বামীর কথা উল্লেখ করেননি, শীতের কথা উল্লেখ করেছিলেন, ওই কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসীর কথা উল্লেখ করেছিলেন, অর্থাৎ শীতকে উল্লেখ করেছিলেন। অর্থাৎ এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে সি, শীত। তোমাদের যদি কারো কনফিউশন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো যে এটা নিয়ে আমার কনফিউশন রয়েছে। তো দেখো, সুফিয়া কামাল সম্পর্কে যে তথ্যটি যথাযথ নয়, এখানে আমরা বেশ কয়েকটি তথ্য দেখতে পাচ্ছি। কতে রয়েছে সম্পাদক, তিনি বেগম পত্রিকার 1947 সালে প্রথম সম্পাদক ছিলেন। খতে রয়েছে জননী সাহসিকা অভিধায় ভূষিত হয়েছেন। 8 বছর বয়সে পিতৃহারা হন। 1932 সালে স্বামীর আকস্মিক মৃত্যু ঘটে। দেখো, জননী সাহসিকা নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রশ্ন এসেছে। ওখানে প্রশ্নটি এসেছিল যে এই বছর চারুকলা অনুষদের প্রশ্নে এসেছে যে জননী সাহসিকা কার উপাধি। অনেকে ভুল করে জাহানারা ইমাম দিয়েছে। জাহানারা ইমাম হচ্ছে শহীদ জননী। তো এটার আনসার তোমরা সবাই করে ফেলো দ্রুত। 1932 সালে ওনার স্বামী মারা যান। যারা ঘ আনসার করছো তাদের উত্তরটা আনফরচুনেটলি সঠিক না। এখানে যে তথ্যটি সঠিক নয় সেটি হচ্ছে 8 বছর বয়সে তিনি পিতৃহারা হন। উনি 8 বছর বয়সে পিতৃহারা হননি, এটি আরেকজনের তথ্য, কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কিত তথ্য। তাহার এই পরে মনে কবিতার ক্ষেত্রে যে তথ্যটি অসামঞ্জস্যপূর্ণ। স্নিগ্ধ আঁখি তুলে কবি কথা বলেছেন, হ্যাঁ এটা সত্য। তাহার এই বলতে বোঝানো হয়েছে মাঘের সন্ন্যাসীকে, হ্যাঁ এটাও সত্য। কবি মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন শীত ঋতুকে, এটাও সত্য। কবি কিছুতেই ভুলতে পারছেন না বসন্তের ঋতুকে, এইটা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ। কারণ বসন্ত মাত্র এসেছে, বসন্তকে ভুলে যাওয়া বা মনে রাখার কিছু নেই। পরের প্রশ্নে যাই আমরা, সর্বশেষ প্রশ্ন। আচ্ছা, আমাদের প্রশ্ন শেষ হয়ে গেছে তাহার এই পরে মনে থেকে। এ পর্যায়ে আমরা কিন্তু পড়ব উপসর্গ। উপসর্গ অংশ থেকে পড়ব আমরা। উপসর্গ অংশ থেকে শুরুতে আমরা বই থেকে ব্যাখ্যা দেখব, অর্থাৎ আমাদের যে জয়কলির বাংলা বিচিত্রা রয়েছে সেটা থেকে আমরা উপসর্গ অংশটি প্রথমে ব্যাখ্যা পড়ব এবং পরবর্তীতে আমরা তোমাদেরকে কিন্তু এমসিকিউ অংশ থেকে বেশ কয়েকটি এমসিকিউ
ব্যাখ্যা করে দিব। তোমরা অলরেডি যারা এসএসসিতে এই উপসর্গ পড়েছো, কিন্তু উপসর্গের তোমাদের ধারণা একটু কম ছিল, আমি যতদূর জানি তোমরা কিন্তু একটা প্রশ্নের আনসার লিখতে সবাই। সেই প্রশ্নটি ছিল এরকম, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা রয়েছে, এটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটির উত্তর কিন্তু তোমরা সবসময় লিখতে, অর্থাৎ উপসর্গ সংক্রান্ত যে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু কম গুরুত্ব দেওয়া হতো। তো সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় কিন্তু উপসর্গ থেকে একটু ডিপ প্রশ্ন আসে। সেই ডিপ প্রশ্ন কি ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। উপসর্গ বলতে আসলে কি বোঝায়? যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, অর্থাৎ একটা মূল শব্দের সাথে যখন আমরা উপসর্গকে যুক্ত করি অবশ্যই সেটা শব্দের শুরুতে বা শব্দের আদিতে বসবে। বসার পরে সেই যে মূল শব্দটার সাথে যুক্ত করেছিলাম সেটার একটা নতুন অর্থ প্রদান করবে। সেটি বিপরীত অর্থ হতে পারে, সেটি সমার্থকও হতে পারে, অথবা সেটিকে আরো বল প্রদান করতে পারে বা দুর্বল করে দিতে পারে। তো এই ধরনের নতুন অর্থবোধকতা আমরা উপসর্গের মাধ্যমে দেখতে পাই। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পরা প্রভৃতি কতকগুলো শব্দ ধাতুর পূর্বে বসিয়া একই ধাতুর নানাবিধ অর্থ প্রকাশ করে, ইহাদিগকে উপসর্গ বলে। আমাদের এই ধরনের সংজ্ঞা জানার আসলে খুব বেশি প্রয়োজন নেই, যেহেতু লিখিত প্রশ্ন আসছে না। তো তারপরও জয়গুলিতে দেয়া রয়েছে যাতে তোমরা খুব ক্লিয়ার ভাবে জানতে পারো। তো উপসর্গের বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা তুলনা করতে পারি। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে শব্দের সংগঠনগত পরিবর্তন করে, নতুন শব্দ তৈরি করে। যেমন বাদ শব্দটার সাথে যদি আমরা বি জুড়ে দেই, বি একটা উপসর্গ, তাহলে সেটা বিবাদ হয়ে যায়। সম অংশটার সাথে, সম একটা ধাতু, এই সম অংশটার সাথে যদি আমরা বাদ জুড়ে দেই সেটা হয়ে যায় সংবাদ, নতুন আর একটা শব্দ হয়ে যায়। শব্দের অর্থ সংকোচন করে, অর্থাৎ শব্দটা যতটুকু অর্থ প্রকাশ করছিল তার থেকে আরেকটু কম প্রকাশ করবে, জোর একটু কমিয়ে দেবে শব্দটার। যেমন রাজি, রাজি যখন বলি আমরা তখন সেটা ফুল রাজি বোঝাচ্ছে যে রাজি হয়ে গেছে ব্যাপারটাতে, কিন্তু এটার আগে যখন আমরা ফার্সি উপসর্গ নিম যুক্ত করি, নিম রাজি যখন বলি তখন সেটা একটু কম রাজি বোঝায়। নিম রাজি মানে কম রাজি। এখানে দেখো কিন্তু অর্থের একটা সংকোচন ঘটে গেছে। তাহলে উপসর্গের অন্যতম একটা কাজ হচ্ছে অর্থের সংকোচন ঘটিয়ে দেওয়া। শব্দের অর্থের সম্প্রসারণ করে। সম্প্রসারণ কেমন? পূর্ণ একটা শব্দ ছিল, পূর্ণ দিয়ে বোঝাচ্ছিল যে এটা ভরা, যখন আমরা এটার সাথে সংযুক্ত করে দিলাম তখন সম্পূর্ণ হয়ে গেল। সম্পূর্ণ আরেকটা সম্পূর্ণ কি আরো বেশি পূর্ণতা প্রদান করতেছে, অর্থাৎ একদম ফুল ভরা, টইটুম্বুর ভাবে ভরা, এরকম বোঝাচ্ছে। শব্দের অর্থ পরিবর্তন করে। নজর মানে দৃষ্টি, আর সুনজর মানে ভালো দৃষ্টি। তো এখানে আমরা অর্থের পরিবর্তন দেখতে পাচ্ছি। শব্দের বিপরীত অর্থ প্রদান করে। হাজির মানে উপস্থিত থাকা, আর গড় হাজির মানে মাঝে মধ্যে অনুপস্থিত থাকা, অর্থাৎ উপস্থিত থাকা অনুপস্থিত থাকা এরকম একটা সিচুয়েশনকে বোঝায়। উপসর্গের বৈশিষ্ট্য। উপসর্গের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু সে যখন অন্য শব্দের আগে বসে তখন সে একটা অর্থ প্রদান করতে পারে, এটা হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য। উপসর্গের যদি আমরা প্রকারভেদ করি তাহলে উপসর্গ দাঁড়ায় তিন প্রকারের। যেগুলো বাংলা শব্দের সাথে যুক্ত হয় সেগুলো বাংলা উপসর্গ, যেগুলো তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের সাথে যুক্ত হয় সেগুলো তৎসম উপসর্গ, এবং যেগুলো আমাদের অন্য ভাষা থেকে এসেছে, যেগুলোকে আমরা বর্তমানে বাংলা শব্দের সাথে ব্যবহার করি, সেই উপসর্গগুলোকে বলা হয় বিদেশি উপসর্গ। এই বিদেশি উপসর্গের মধ্যে আবার বেশ কয়েকটা ভাগ রয়েছে। আমরা বিশেষ করে পড়ি ফার্সি উপসর্গ, যেটা পারস্য ভাষা বা ফার্সি ভাষা থেকে এসেছে। এছাড়া আমরা পড়ি আরবি উপসর্গ, এছাড়া আমরা পড়ি ইংরেজি উপসর্গ। এরকম ধরনের আমরা বেশ কিছু উপসর্গ পড়ি বিদেশি ভাষার। তো বিদেশি উপসর্গ আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে ভর্তি পরীক্ষায় বিদেশি উপসর্গ থেকে অনেক বেশি প্রশ্ন আসে। বাংলা উপসর্গের কথা যদি আমরা বলি তাহলে বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এগুলোর আবার বিশেষ বিশেষ অর্থগতকতা রয়েছে, এগুলো আবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে থাকে, সেটা আমরা দেখব। তার আগে আমরা বাংলা উপসর্গ যে 21টি সেটি সম্পর্কে একটি ধারণা পাই। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কত, কু, নি, ভর, রাম, পাতি, সসা, সুহা, এগুলো হচ্ছে এই যে 21টি, এই 21টি হচ্ছে বাংলা উপসর্গ। আবার যদি আমরা তৎসম উপসর্গের দিকে যাই তাহলে তৎসম উপসর্গে
আমরা দেখতে পাই তৎসম উপসর্গ হচ্ছে 20টি। এগুলোর মধ্যে আমরা শুরুতে পাই প্র, পরা, অপসম, নি, অনি, অব, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এর মধ্যে দেখো বাংলা এবং তৎসম উপসর্গে 4টা উপসর্গ কমন আছে। সেই 4টা উপসর্গ কি কি? 4টা উপসর্গ হচ্ছে আ, সু, বি, নি। আ, সু, বি, নি, এই 4টা উপসর্গ হচ্ছে বাংলা এবং তৎসম উপসর্গের মধ্যে কমন। এখন দেখো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কি, তোমাকে তো আর বলবে না যে বাংলা উপসর্গ কয়টি, তৎসম উপসর্গ কয়টি, এভাবে কিন্তু আসবে না। তোমাকে একটা শব্দ দিবে, শব্দটি দিয়ে কি অর্থ প্রকাশ করছে বা সেখানে যে উপসর্গটি ব্যবহার করা হয়েছে সেই উপসর্গের মাধ্যমে কি অর্থ লাভ করেছে শব্দটি, সে সম্পর্কে প্রশ্ন করবে। যেমন এই যে কাজের সাথে অযুক্ত হয়েছে, উপসর্গ যুক্ত হয়েছে, কাজটি অকাজ, অকাজ, অকাজের কি ধরনের অর্থ প্রকাশ করছে সেটি তোমার কাছে জানতে চাওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু চার্ট থেকে পড়তে হবে সেটা দিয়ে কি অর্থ প্রকাশ করতেছে, অনুচিত অর্থে ব্যবহৃত হয়েছে। অটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, অনুচিত অর্থে। পরবর্তীতে দেখো এই উপসর্গ যখন বোধের সাথে বসে, বোধের সাথে বসে অবোধ শব্দটি গঠন করে, তখন কিন্তু সেটির অর্থভার পরিবর্তন হয়ে যায়। তখন সেই ক্ষেত্রে অল্প অর্থে ব্যবহৃত হচ্ছে। এরকম বিভিন্ন শব্দে এর ব্যবহার বিভিন্ন হতে পারে। তো তোমাদের যেটা করতে হবে, এই যে আমাদের জয়কলি বাংলা বিচিত্রার যে চার্টটি রয়েছে, এই চার্টটি কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা জয়কলি বাংলা বিচিত্রা বই তোমাদের সংগ্রহে রাখতে পারো। আমার মনে হয় যে বইটি কিনে নেওয়াই বেশি ভালো হবে, কারণ এতে করে তোমরা যে বাড়তি প্র্যাকটিসের সুযোগ সেটি পাবে। এরকম ভাবে তৎসম উপসর্গের চার্টও দেয়া আছে। তারপরে আমরা যদি বলি অসংখ্য উপসর্গ দ্বারা গঠিত শব্দ দেয়া আছে, বিদেশি উপসর্গ যুক্ত শব্দ দেয়া আছে। তো এইভাবে তোমরা উপসর্গ থেকে সম্পূর্ণ একটা ধারণা পাবে। তো আমরা উপসর্গের যে এমসিকিউ অংশ সেদিকে চলে যাই। বিদেশি উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? বিদেশি উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? এখানে দেখো কতে আছে অনাচার, দেখো অঘা অজ অনা, অর্থাৎ এটা বাংলা উপসর্গ থেকে কিন্তু এসেছে। অনাচার তাহলে আনসারটা হচ্ছে না। আবডাল, এইটাও আব এসেছে বাংলা উপসর্গ থেকে, তাহলে এটাও হচ্ছে না। প্রভাত, প্রভাত, প্রপরপসমনি আমরা পড়েছিলাম তৎসম উপসর্গের ক্ষেত্রে। তাহলে দেখো যে উপসর্গটি রয়েছে, এই উপসর্গটি কিন্তু একটা তৎসম উপসর্গ। আমজনতা, এই আমজনতা কিন্তু কোন বাংলা বা তৎসম উপসর্গের ক্ষেত্রে আমরা পড়িনি, এটা পড়েছি আমরা বিদেশি উপসর্গতে। তাহলে এটা হচ্ছে বিদেশি উপসর্গের উদাহরণ। আনসার হচ্ছে ডি বা ঘ। অনেক লম্বা ক্লাস হচ্ছে, এই লম্বা ক্লাসের মধ্যে তোমরা যারা শীতের মধ্যে আমাদের সাথে যুক্ত আছো, অনেকের হয়তো নেটওয়ার্কের সমস্যাও থাকতে পারে, তোমরা অনেক দূর দূরান্ত থেকে আমাদের ক্লাসে যুক্ত হও। এত কষ্ট করে আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মনে রাখবে, কষ্ট থেকেই কিন্তু সফলতা আসে। তোমাদের মতো যখন আমি শিক্ষার্থী ছিলাম, তখন আমিও অনেক ভাইয়ের বা অনেক একাডেমির ক্লাস করেছি, জয়কলির বই পড়েছি এবং বেশ কিছু বই পড়েছি, শিক্ষকদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করেছি, এবং দিন শেষে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। তো তোমরা হচ্ছে লক্ষ্যের দিকে নিজেদের দৃষ্টিটা স্থির রাখো এবং পরিশ্রম করে যাও, আশা করি তোমরা সফল হবে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, দেখো কোন দুটি শব্দের উপসর্গদ্বয় বিপরীত ধর্মী অর্থ প্রদান করেছে? এখানে আমরা প্রচেষ্টা এবং প্রভাত দেখতে পাচ্ছি, এখানে আমরা বিপরীত অর্থ দেখতে পাচ্ছি না, একই ধরনের অর্থ প্রকাশ করছে। উপবন, উপবেশন, দুটা দিয়েই ক্ষুদ্র বোঝাচ্ছে। অকুণ্ঠ, অসীম, দুটা দিয়েই বৃহৎ বোঝাচ্ছে। অপরূপ, অপদেবতা, এই ক্ষেত্রে কিন্তু আমরা বিপরীত অর্থ দেখতে পাচ্ছি। রূপের বিপরীত, দেবতার বিপরীত। এই জন্য আমরা এখানে আনসার পাচ্ছি হচ্ছে ডি, দুইয়ের আনসার পাচ্ছি ডি, বিপরীত অর্থ প্রদান করছে। পরবর্তী প্রশ্নে যাই। অভাব অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? অকেজো, আগাছা, অথই, অঘোরে।
তোমরা একটু আনসার করে ফেলো, আমি একটু আনসার দেখবো তোমাদের যে তোমরা 3-এর কি আনসার করছো। অনেকক্ষণ যাবত তোমাদের রেসপন্স দেখা হচ্ছে না কমেন্টে। তোমরা একটু সবাই কমেন্ট করে আনসারটা করে দাও যে অভাব অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোনটিতে। স্টুডিওর ভেতরে আমার একটু কমেন্টগুলো দেখতে টাইম লাগে, এখানে একটু নেট স্লো আছে, তারপর আমি তোমাদের সাথে যুক্ত হচ্ছি, তোমাদের কমেন্টগুলো পড়ছি। হ্যাঁ, তোমরা অধিকাংশই সঠিক উত্তর করেছো। 3-এর সি হচ্ছে আনসার। থইয়ের অভাব, অথই, অর্থাৎ যখন থই মানে কুল পাওয়া যায় না যখন আর কি, অথই নদী বলা হয়। পরবর্তী প্রশ্নে যাই। গড় হাজির শব্দের গড় কোন ভাষার উপসর্গ? গড়, কর হর গড়। তোমরা এটা পড়েছো, আমি জানি তোমরা এটা পারবে, চেষ্টা করো আরেকবার। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায়। ওকে, হ্যাঁ তোমরা সঠিক উত্তর দিয়েছো। এটি হচ্ছে 4-এর সি, আরবি উপসর্গ। গড় একটি আরবি উপসর্গ। পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে খাস শব্দে খাস কোন ভাষার উপসর্গ? তো একটু আগে তোমাদেরকে আমি বলছিলাম যে বিদেশি উপসর্গ জানা খুব বেশি গুরুত্বপূর্ণ, বিদেশি উপসর্গ থেকে প্রশ্নগুলো বেশি আসে। আগেরটির মতো এটিও কিন্তু একই আনসার, আরবি উপসর্গ, খাস একটি। তাহলে দেখো গড় আমরা 2টি পেয়ে গেছি অলরেডি। খাস, খাস জমি, খাস কামরা, এরকম ধরনের যে খাস লোক আমরা বলি না, বড় সাহেবের খাস লোক, বাংলা সিনেমায় ডায়লগ আছে অনেক, দেখবে। তো এই খাস, গড় এগুলো হচ্ছে আরবি উপসর্গ। তো পরবর্তী প্রশ্নে আমরা যাই। প্রদোষ শব্দের প্র উপসর্গ মূল শব্দের অর্থকে সম্প্রসারিত করেছে, সংকুচিত করেছে, স্থির রেখেছে, পরিবর্তন করেছে। তোমরা একটু দেখো, আমরা এটা যদি ব্যাখ্যা করি, দেখো দোষ, দোষ মানে কি? দোষ মানে খারাপ, মানে খারাপ দিক, খারাপ দিক। কিন্তু যখন বলি প্রদোষ তখন সেটার অর্থ হয়ে যায় ভোরবেলা। তাহলে এখানে দেখো দোষের সাথে প্রযুক্ত করার মাধ্যমে সম্পূর্ণ অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই কারণে এইটার আনসার হচ্ছে পরিবর্তন করেছে, অর্থের পরিবর্তন হয়েছে। তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি ফার্সি উপসর্গ? তো দেখো আমরা আম জেনেছি, এটা আরবি উপসর্গ। সাব, সাব ইন্সপেক্টর, তারপরে সাব স্টেশন, এগুলো হচ্ছে ইংরেজি যে উপসর্গ সেগুলো। সাব, সাব, হাফ, ফুল, হেড, এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। তো এখানে আমরা তোমাদের আনসারগুলো দেখি। আচ্ছা, তোমরা অলরেডি অনেকে আনসার করে ফেলেছো প্রশ্ন দেখার পরপরই। এটির আনসার হচ্ছে নিম। হর হামেশা, হর হচ্ছে আরবি উপসর্গ। তাহলে হর আরবি উপসর্গ, আম আরবি উপসর্গ, সাব হচ্ছে ইংরেজি উপসর্গ। তাহলে এখানে ফার্সি উপসর্গ হচ্ছে নিম। এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, এই জন্য তোমরা দ্রুত আনসার করতে পেরেছো। প্রতি উপসর্গ সদৃশ অর্থ প্রকাশ করেছে কোনটিতে? প্রতিদান, প্রতিরূপ, প্রতিবেশী, প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, সদৃশ অর্থ, দেখো প্রতিরূপ যে শব্দটা রয়েছে, এই প্রতিরূপ শব্দটার অর্থ হচ্ছে একইভাবে তৈরি, একইভাবে। তো এই যে প্রতিরূপ যেহেতু একইভাবে অর্থ প্রকাশ করছে, এটি আসলে সদৃশ অর্থ প্রকাশ করছে। এজন্য এখানে
রূপ সঠিক উত্তর। তাহলে 8-এর গ উত্তর। পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোন উপসর্গ ক্ষুদ্র অর্থ প্রকাশ করেছে? উপকূল, উপকূল মানে কুলের কাছাকাছি, সামীপ্য অর্থ প্রকাশ করছে। উপকথা, উপবন, উপগ্রহ। উপকথা মানে উপভাষার কথা, আঞ্চলিক কথা। উপবন মানে হচ্ছে বনের নিকটে, বনের কাছাকাছি। আর উপগ্রহ মানে হচ্ছে ছোট গ্রহ বা ক্ষুদ্র গ্রহ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উপর আনসার ক্ষুদ্র, উপগ্রহ মানে ক্ষুদ্র গ্রহ। তাহলে 9-এর আনসার হচ্ছে ঘ। আমি একটু ঝটপট আনসার করছি কারণ আমাদের বেশ কয়েকটি প্রশ্ন আরো রয়েছে। তোমরা অনেকক্ষণ যাবত ক্লাস করছো, যেহেতু অনলাইনে ক্লাস করাটা একটু বোরিং, সবাই অনেক দীর্ঘ সময় থাকতে চায় না। আমি নিজে যখন অনলাইনে ক্লাস করি তখন আমিও দেখা যায় অনেক সময় ক্লাস করতে করতে ঘুমিয়ে যাই। তো এই ধরনের বিষয়গুলো যেহেতু আমি নিজেও শিক্ষার্থী তোমাদের মতোই, আমিও জানি, যদিও দীর্ঘদিন যাবত বাংলা পড়াচ্ছি বা অন্যান্য বিষয়ে পড়াচ্ছি, তারপরেও আমি একজন শিক্ষার্থী, আমারও এখন ক্লাস করা লাগে। তো আমার কোনো টিচার যদি দেখে যে আমি ক্লাসের মধ্যে বলছি যে আমিও ঘুমাই, তাহলে আসলে পরবর্তী ক্লাসে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের শব্দগুলোর কোনটিতে উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপনদী, উপনদীও এক ধরনের নদী। উপকূল, উপকূল কি কোনো কুল? আচ্ছা, এটা তোমাদের জন্য ছেড়ে দিই, তোমরা আনসারটা করো। আমাদের সাথে এখন যুক্ত রয়েছে কতজন? হ্যাঁ, বেশ অনেকজন আমাদের সাথে যুক্ত রয়েছে। তো তোমরা যারা ক্লাসের শেষ দিকে যুক্ত রয়েছো, তোমরা কিন্তু পরবর্তীতে লাইভটি দেখে নিতে পারো। আমরা কিন্তু আজকে আমার পথ নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করেছি তাহারই পরে মনে কবিতা নিয়ে একদম বিস্তৃত আলোচনা করেছি, কবিতার ব্যাখ্যা করেছি, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করেছি। শেষ দিকে এসে আমরা উপসর্গ পড়ছি এবং উপসর্গের এমসিকিউ প্র্যাকটিস করছি, যেগুলোর আনসার তোমরা করছো। আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকগুলো আনসার এসেছে। দেখো, উপভাষা, উপবিধি, উপনদী, এই সবগুলো দিয়েই ক্ষুদ্র অর্থ বোঝাচ্ছে। উপভাষা মানে আঞ্চলিক ভাষা যেগুলো ক্ষুদ্র, উপবিধি মানে বিধির থেকে ছোট যেগুলো দেয়া থাকে। একটা বিধির আন্ডারে, বিধি বা নিয়মের আন্ডারে অনেকগুলো নিয়ম দেওয়া থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ম, এগুলো দিয়ে ক্ষুদ্র বোঝাচ্ছে। কিন্তু উপকূল দিয়ে নিকটে বোঝাচ্ছে। তো যেহেতু অর্থের দিক থেকে এটা আলাদা, তাই এইটার যে উপ, সেটা ভিন্নার্থে প্রযুক্ত। এই জন্য আনসার হচ্ছে খ। পরবর্তী প্রশ্নে আমরা যাই। অঘারাম শব্দে কোন উৎসের উপসর্গ ব্যবহৃত হয়েছে? অ, অঘা, অজ, অনা, এগুলোকে বলা হয় খাঁটি বাংলা উপসর্গ। অ, অঘা, অজ, অনা, এই পাঁচটিকে বলা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। তাহলে এটা অবশ্যই বাংলা উৎস থেকে রয়েছে। অঘা যেটি রয়েছে সেটি বাংলা উপসর্গ থেকে এসেছে। ব্যাপ্তি অর্থে পরি উপসর্গের প্রয়োগ কোনটি? ব্যাপ্তি, ছড়ানো অর্থে। এটির আনসার কি দিচ্ছ তোমরা, দেখি একটু। 12। আচ্ছা, হ্যাঁ, তোমাদের উত্তর কিন্তু সঠিক। তোমরা যারা ডি বলেছো, পরিসর, পরিসর দিয়ে একটি স্থান, আয়তন বোঝানো হয়, তো এই জন্য এটা ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। 12 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ডি। 13, কোন চারটি উপসর্গ খাঁটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে দেখা যায়? এটি কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি, তোমরা একটু মনে করে বলো তো। হ্যাঁ, তোমরা যারা ক আনসার করেছো, আশুবিনী, আশুবিনী যারা আনসার করেছো, তোমাদের উত্তর সঠিক। সুবিনিয়া একটু উল্টে দেয়া আছে আর কি, তো এই জন্য আশুবিনী হচ্ছে আনসার, বা সুবিনিয়া যেটা বলা আছে সেটা আনসার। পরবর্তী প্রশ্নে যাই আমরা। আগমন শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দেখো,
আগমন শব্দের যে মূল শব্দ সেটি হচ্ছে গম ধাতু থেকে এসেছে। গম ধাতু যে অর্থ সেটি হচ্ছে গম ধাতুর অর্থ হচ্ছে যাওয়া। আর আগমন অর্থ কি? যখন এটার সাথে যুক্ত হয়েছে তখন আগমন অর্থ কি? আগমন অর্থ হচ্ছে আসা। তাহলে যুক্ত হওয়ার মাধ্যমে যাওয়ার যে বিপরীত আসা সেই অর্থ প্রাপ্তি হয়ে যাচ্ছে। তো যাওয়ার বিপরীত অর্থ যেহেতু প্রাপ্তি হচ্ছে, এজন্য এটির আনসার হবে বিপরীত বা ডি। পরবর্তী প্রশ্নে যাই আমরা, এবং এটি কিন্তু আজকে আমাদের ক্লাসের শেষ প্রশ্ন। তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাস করছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই প্রশ্নটি তোমরা সলভ করো, এটির পরে কিন্তু আমাদের আজকে ক্লাসটি শেষ হচ্ছে। বিপরীত অর্থে উপসর্গের প্রয়োগ ঘটেছে কোন শব্দের ক্ষেত্রে? প্রবল, নির্ধারণ, অবশিষ্ট, অপমান। তোমরা একটা আনসার করে ফেলো ঝটপট। এখানে দেখো প্রবল, এই বল শব্দটিকে আরো বিশিষ্ট অর্থ প্রদান করেছে, অর্থাৎ বলের শক্তি আরো বাড়িয়ে দিয়েছে। ধারণ থেকে নির্ধারণ করা হয়েছে, বিশিষ্ট অর্থ প্রদান। অবশিষ্ট, এটিও বিশিষ্ট অর্থ প্রদান করে, কিন্তু মান শব্দটির বিপরীত অর্থ প্রাপ্ত হয় অপমানের মাধ্যমে। এই জন্য আমরা যদি আনসার করি বিপরীত অর্থে উপসর্গের প্রয়োগ ঘটেছে কোন শব্দে, তাহলে আনসার হচ্ছে ডি, অপমান। তাহলে তোমরা যারা ডি আনসার করেছো তোমাদেরকে অভিনন্দন, এবং সমগ্র ক্লাসে যারা সঠিক উত্তরগুলো দিয়েছো বা যারা দিতে পারোনি চেষ্টা করেছো তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ। শুভরাত্রি, তোমাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসে দেখা হবে।